গত সোমবার আপনাদের ক্লাস ছিল, কিন্তু সোমবারটা কিভাবে যেন আমার কাছে রবিবার হয়েছিল, বুঝছেন। আমি সারাদিন জানি রবিবার। পরে আপনাদের ভিতর থেকে কে যেন একজন মেসেজ দিল, সেটাও আমি খেয়াল করছি 10টার সময়। তো যাই হোক, আমি গতদিন আপনাদের যে দুইটা অ্যাফোরিজম সম্পর্কে অনেকটা গল্পের ছলে আলোচনা করেছিলাম। স্যার সাউন্ড আর একটু বাড়ানো যায় কি? কম আসে কেমন যেন মনে হয়। আমার আমার শব্দটা কম শোনা যাচ্ছে? জি, এখন এখন কমই মনে হয় আর কি। এটা কি আমার এখানে একটু সমস্যা কেন বুঝতেছি না না স্যার। স্যার, আমার অন্যদের এখানে কম শোনা যাচ্ছে স্যার। অন্যদের কি অবস্থা? সবাই ক্লিয়ার স্যার শুনতে কম পাচ্ছে? শোনা যায়, স্যার কম শোনা যায়, আরেকটু সাউন্ড বাড়ানো দরকার। ঠিক আছে স্যার, সমস্যা নাই। আমার এখানে তো সাউন্ড বাড়ানোর কোনো স্কোপ নাই, যা আছে তাই। ঠিক আছে, স্যার এখন শোনা যায়। ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে স্যার। পর্যাপ্ত শোনা অসুবিধা নেই, যাচ্ছে। শোনার ইয়া আর কি খেয়াল করে একটু শুনতে হবে আর কি। সমস্যা নাই, তো বলেন, অসুবিধা নেই। হুম, আচ্ছা দেখি, আমার তো সাউন্ড বাড়ানোর কোনো অপশন নেই। এটা তো আমি ইয়েতে ওই যে কি বলে ওয়েব ক্যামে করতেছি, এখানে তো সব সেটিং ঠিকই আছে দেখলাম। যাই হোক, গতদিন আমরা দুইটা অ্যাফোরিজম আলোচনা করেছিলাম, 1 এবং 2। 1 নম্বর অ্যাফোরিজমটার ব্যাপারে আমাকে কেউ একজন একটা ধারণা দেন তো। আমি কিন্তু যেটা পড়াবো পরের ক্লাসে একটু ঝালাই করবো যে আপনারা বুঝছেন কিনা। স্যার একটু জানতে চাচ্ছিলাম আসলে কোন বই থেকে পড়াচ্ছেন এবং কোন বিষয়টা পড়াচ্ছেন। আপনি নতুন আসছেন বোধহয় নাকি? জি 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 জি। আমি অর্গানল অফ মেডিসিন। অর্গানল অফ মেডিসিন আমরা যেটা ফলো করতেছি সেটা হচ্ছে রেজাউল করিম স্যারের অনুবাদ করা অর্গানল অফ মেডিসিন নামে একটা বই আছে, যেটা আমরা সাজেস্ট করেছিলাম, ওইটাকে ফলো করতেছি। যদিও আমি ব্যক্তিগতভাবে অন্য বই ফলো করি, বাট ওইটা আপনাদের দেইনি, ওটা দেইনি এই জন্য ওটা ইংরেজি। স্যার আমার কাছে একটা হরিমোহন চৌধুরীর অনুবাদকৃত আচ্ছা, এটা আছে। অনুবাদ প্রায় সব কাছাকাছি, কিন্তু অনুবাদের মধ্যে একটু ঝামেলা আছে, বুঝছেন। আমি যে এই বইটা ফলো করি, এটা ফলো করে এটা ইংরেজি ভার্সন, কথা হচ্ছে। স্যার এই বইটা কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যায়। আপনার কাছে পাওয়া যাবে না স্যার, মার্কেটে পাওয়া যায় স্যার এটা? আছে, আমাদের যে সাপ্লাই করে ওরা দিতে পারে। আমরা আপনার কাছ থেকে ওই যে বইয়ের কপিগুলা, যেগুলা বই আপনারা রিকমেন্ড করেছেন, সেগুলোকে হুম, আমরা একটা নাম্বার দেওয়া ছিল, সেখান থেকে যোগাযোগ করলে পাবো স্যার? জি জি জি। আর একটা স্যার, এই ইংলিশ ভার্সন বইগুলা কি স্যার আমরা সাথে এক কপি পেতে পারি, যারা ইন্টারেস্টেড তারা? যারা ইংরেজি বোঝেন তারা তো আমি সাজেস্ট করবো অবশ্যই ইংরেজি পড়বেন, কারণ ওকে স্যার, আমি প্র্যাকটিস জীবনে হোমিওপ্যাথি ভালো যদি বুঝতে চান, ভালো করতে চান, ইংরেজি জানতেই হবে। স্যার ওই প্রফেসর ভিতল কাসের বইগুলা তো আমি দেখছি কিছু কিছু আছে অনলাইনে পাওয়া যায়, মানে এখন এইটা কি প্রফেসর ভিতল কাছ থেকে কি কোনো নিষেধাজ্ঞা আছে কিনা যে তার বইটা আমি এখানে নীলক্ষেতে বা কোনো জায়গায় আমি প্রিন্ট করে বই আকারে পড়লে তার কোনো ব্যক্তিগত কোনো আহ, অভিযোগ আছে কিনা? এখন হয় প্রত্যেকটা রাইটারের বই কপিরাইট করা থাকে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে ওনার বইগুলো নীলক্ষেতে বাংলাদেশে এইভাবেই বিক্রি হয়, কথা হচ্ছে না, এভাবেই বিক্রি হয়, পাওয়া যায়। এখন আপনার আলাদা করে কেনার দরকার নাই, ওইগুলা নীলক্ষেতে পাওয়াই যায়, ঠিক আছে। স্যার ইংলিশ ভার্সন বইগুলো আপনার কাছ থেকে পেতে হলে ওই প্যাকেজটা কি স্যার সেম হবে নাকি একটু বেশি হবে স্যার? না না না, ইংরেজি বই তালিকাটা একটু আলাদা, ঠিক ওইটা আছে। একটু স্যার আমাদের জন্য একটু শেয়ার করে রাখেন, যারা স্যার ঠিক ইন্টারেস্টেড আছে, তারা আমি স্যার বেশি। ওই তালিকাটা দিয়ে দেবো, কারণ বেশিরভাগই তো ইংরেজি পড়েন না, এই কারণে আমি ইংরেজিটা দেই না, ঠিক আছে। আবার আমি যেটা সাজেস্ট করছি
সেই বইগুলো নিয়ে কত জনের কত রকম প্রশ্ন করতেছেন, মানে উদ্ভট উদ্ভট দামাদামি করতেছেন, কাপড়ের দোকানের মতো 200 টাকা কম রাখেন, ঠিক আছে, হ্যান ত্যান। স্যার এটা তো স্যার থাকবেই স্যার, আসলে সবাই তো একরকমের না, সবকিছু নিয়ে তো স্যার না, আমরা। সে ঠিক আছে, কিন্তু এই যে কুরিয়ার খরচ এক জায়গায় পাঠাইছে, কুরিয়ার খরচ লাগছে 190 টাকা। কথা হচ্ছে না, কুরিয়ার খরচ ঢাকার মধ্যেও যদি পাঠাই তাও লাগে 90 টাকা, 110 টাকা। কারণ প্রথমত স্যার যারা বই আমাদের যারা বই নিছেন তারা জানেন এই বইয়ের ওজন হচ্ছে 3 কেজির উপরে। আমি তো স্যার ঠিক বলি আছে? এখানে স্যার, এই প্রথমত স্যার আপনারা যারা এই মহৎ উদ্যোগটা নিয়েছেন স্যার, যে আসলে এই ফ্রি কোচিংটা সবার জন্য, আপনাদের উদ্দেশ্যটা স্যার মহান, একটা ভালো হোমিওপ্যাথ গঠন করার জন্য, তৈরি করার জন্য। তো এটা তো জি। স্যার মানে নিঃসন্দেহে আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন। এটা নিয়ে যদি কারো সন্দেহ থাকে স্যার, এটা স্যার থাকবেই স্যার, আপনারা এটা আপনাদের কাজ হইতে করে পারে, এটা যাবেন। নিয়ে আমাদের কোনো আফসোস নাই বা ইয়েও নাই, কারণ আমরা হোমিওপ্যাথি নিয়ে কাজ করতেছি গত 6 বছর ধরে। ঠিক আছে, 6 বছরে তো পাবলিক ডিলিংই করি। ঠিক আছে, তে, এমনও ইয়ে হয়েছে যে আপনাদের যে ফ্রি করাচ্ছেন, এইখানে আপনাদের উদ্দেশ্য কি, এই প্রশ্নটাও আমরা আমাদের করে। ঠিক আছে, তো সো আর কি প্রশ্ন বাকি থাকতে পারে বলেন? আপনি ভালো কেন হইছেন তারও উত্তর আপনাকে দিতে হবে, যে আমি ভালো হইলি কে তুই। ঠিক আছে, স্যার অনেক বাংলাদেশ অবস্থাটা এরকম। তো যাই হোক, আমরা আনুষঙ্গিক এইসব বিষয়ে আলোচনা না করে কাজে চলে আসি। হ্যাঁ, শিওর স্যার স্যার। অনেকে পেইড কোর্স করাচ্ছেন স্যার, তারাও তো বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে আমার মনে হয়। হতে পারে, কোনো ব্যাপার না। হোমিওপ্যাথি সম্পর্কে যারা করাচ্ছেন তাদের ধারণা আছে, জি স্যার। আমরা কি জিনিস এরা জানে ভালো করে। ঠিক আছে, আমাদের ক্লাসের কোয়ালিটি এবং আমাদের পেইড কোর্সের যে ক্লাসগুলা হয় ওইগুলা তো তারা দেখেও নাই, চোখেও দেখে নাই, বুঝছেন না? জি স্যার। আমরা তো এগুলা বাইরে ছাড়ি না, দুই একটা ছাড়ি হঠাৎ, ওইগুলো তো আমাদের রেস্ট্রিক্টেড ইয়ে, আমরা ছাড়ি না। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমরা এগুলোর জন্য আমাদের যেসব টিচাররা ক্লাস নেয় তাদের আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করি। কথা হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, উড়াধুরা কিছু তো করি না আমরা। জি। তো যাই হোক, তবে আপনাদের যারা ক্লাস নিচ্ছেন এখন সবাই নতুন টিচার, তাদেরকে আমরা তৈরি করতেছি, কিন্তু যারা পুরাতন টিচার তারা আপনাদের ক্লাস নিচ্ছেন না। আমাদের যেই অ্যাডভান্স লেভেলের পেইড প্রোগ্রাম আছে তারা ওইখানে ক্লাস নেন, আপনাদেরও নিবেন মাঝে মাঝে। ঠিক আছে, মাঝে মাঝে নিবেন। আবার আপনারা এইটা ভাববেন না যে আমরা ফ্রি খাওয়াচ্ছি বলে আপনাদের ভেজাল জিনিস খাওয়াবো। ঠিক আছে, জি স্যার স্যার। আসসালামু আলাইকুম। স্যার আচ্ছা, আমরা যারা মানে সায়েন্সের আছি তাদের কি স্যার সবগুলো বই পড়বো, সায়েন্স রিলেটেড যেগুলো? আমি আপনার কথা আমি বুঝি না, ক্লিয়ার বুঝি না। স্যার আমি বলছিলাম যে আমরা যারা সায়েন্সে আছি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তারা কি 5টা সাবজেক্টই পড়বো? না, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না, এটা কলেজে যোগাযোগ করবেন। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা একটু কলেজে যোগাযোগ করে বলবেন যে আমি তো সায়েন্সের, সম্ভবত একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করে দিলে আপনাকে 3টা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, মাহবুব রহমান, আপনি হাত তুলেছিলেন। আসসালামু আলাইকুম। একটু আগে কণা উনি যেটা কথাটা বললেন যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে তাদেরকে সায়েন্সের সাবজেক্টগুলো এগুলা পরীক্ষা দিতে হবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পরীক্ষা দিতে হবে না। কিন্তু এক্ষেত্রে আপনার মার্কিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, মার্কিং এর ব্যাপারটায় মার্কিং মানে এর ক্ষেত্রে কিভাবে না, হবে? মার্কিং এর ক্ষেত্রে সমস্যা হবে না। মানে এই সাবজেক্টগুলো কি অটো পাস হিসেবে দেখাই দিবে নাকি অটো এভারেজে একটা নাম্বার ধরে দিবে? অটো পাসের কিছু নাই, আপনাকে ওটা তো আপনি পরীক্ষাই দিবেন না, তো অটো পাসের কি আছে? ওটা আপনার জন্য বাধ্যতামূলক না। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। ওইটা আপনার মার্কশিট দেখে সেই নাম্বারটা উঠায় দিবে ওইখানে। ও, ঠিক আছে, ধন্যবাদ। আপনি তো আগে একবার পাস করছেন, সেখানে যে নাম্বারটা পেয়েছেন ওইটারই সিস্টেম করে দিবে আর কি, এটার সাথে সমন্বয় করে। ও, ওকে, আচ্ছা তাহলে ঠিক আমরা আছে। ক্লাস শুরু করি। হ্যাঁ, 10 মিনিট চলে গেছে, অন্য অন্য কথা বলতে
আমরা যে ফার্স্ট অ্যাফোরিজম পড়ছিলাম, একজন আমাকে ফার্স্ট অ্যাফোরিজমের জিস্টটা বলেন, যদিও ফার্স্ট অ্যাফোরিজমটা একদম ছোট। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ফার্স্ট সূত্রটা হইতেছে এরকম, একজন চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত চিকিৎসা করা, অন্য কোনো পেশায় না যাওয়া। আর কেউ একটু বাকি আছে? আর কেউ? ওয়ালাইকুম সালাম। জি, বলেন। একজন চিকিৎসকের হচ্ছে সর্বোচ্চ কাজই হচ্ছে রুগীর হচ্ছে আরোগ্য দান করা, আরোগ্য করা। আরোগ্য করা। আচ্ছা, আর একটু গভীরে যেতে হবে। আর কেউ? আসসালামু আলাইকুম। জি স্যার, একজন চিকিৎসকের মূল কাজটা হলো রোগীকে তার পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, তারপরে একজন রোগী শোপেন নামে একজন হাত তুলেছেন। শোপেন নাকি সোপান? সরি, সোপান, মিস্টার সোপান। জি, একজন চিকিৎসকের একমাত্র প্রধান উদ্দেশ্য হলো একজন অসুস্থকে সম্পূর্ণরূপে আরোগ্য প্রদান করা বা তার পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে আনা। আচ্ছা, আরেকজন একটু বলেন তো, এই একটা ছোট্ট মিসিং থেকে যাচ্ছে, বলেন তো আরেকটু গভীরে। আসসালামু আলাইকুম। রোগীর আরোগ্য সাধন এবং তার স্বাস্থ্যের পুনরুদ্ধার করাই চিকিৎসকের একমাত্র আসসালামু উদ্দেশ্য। আলাইকুম। হাত তুলে কথা বললে ভালো হয়, তাহলে 2-3 জন একসঙ্গে হবে না। হ্যাঁ, জি বলেন। জি বলেন। আচ্ছা, আমার মনে হয় সেটা হচ্ছে যে রোগীর কথাগুলো শুনে ভালোভাবে, মানে আপনার রোগীর এখানে সিমটম গুলো বা সমস্যাগুলো শুনে তারপরে সেই অনুসারে সঠিক চিকিৎসা দিয়ে তাকে আরোগ্য দান করা বা চেষ্টা করা। ওকে, ঠিক আছে। আপনাদের এখান থেকে কয়েকটা প্রশ্ন আসছে, তার ভিতরে যে রোগী সম্পূর্ণরূপে আরোগ্য করা, এটা ঠিক আছে। রোগীর কেসটা যদি আরোগ্যযোগ্য না হয়, যেমন হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ওইটা কি আর আরোগ্য সম্ভব? সম্ভব নয়। তাহলে ডাক্তারের কাজ কি? আসলে এখানে খুব মেন বিষয়টা হচ্ছে আত্মিক। হানিম্যান এই কথাটা আহ যেটা বলছেন সেটা উনি মূল ফোকাসটা দিচ্ছেন হচ্ছে ডাক্তারের আত্মাটা কেমন পবিত্র হবে, সেটাকে উনি প্রথমেই মেনশন করে দিয়েছেন যে একজন চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে। স্যার আমি বলতে চাই কিছু। আচ্ছা বলেন। জি বলেন। একজন চিকিৎসকের প্রথমত হচ্ছে রোগীকে কিভাবে সুস্থ করবে, ওনার আর্থিক অবস্থা না দেখে ওনাকে বারবার ট্রিটমেন্ট করিয়ে যাবে। হ্যাঁ, দ্বিতীয়ত ওনার লক্ষণ ভিত্তি কি এগুলা জানতে হবে। অ্যাফোরিজম বলেন। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এটা একটু মাথায় রাখবেন। আর আমাদের প্রথম ক্লাসটা একটু দেখবেন, তার ওইখানে যেন 2টা ডিভাইস খোলা আছে, ঠিক আছে, সাউন্ড আসছে, একটু ইয়ে করেন, মিউট করেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু শৃঙ্খলাটা বলি। আপনারা যারা প্রশ্ন করবেন, যারা জিজ্ঞাসা করবেন, সবাই একটা হাত তুলবেন। হাত তুললে আমাদের সিরিয়ালে আসবে। হ্যাঁ, আমি যাদেরকে জিজ্ঞাসা করবো তিনি বলবেন, সবাই একসাথে বলতে গেলে একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, হাত তুললেই বোঝা যায় যে কে কে উত্তর দিতে চাচ্ছে। আর আরেকটা হচ্ছে, যার কথা শেষ হয়ে যাবে তারা একটু মিউট করে ফেলবেন। হ্যাঁ, আমি আগের ক্লাসগুলোর লিঙ্ক দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন এবং আবার দিব, দেখে নেবেন। সেটা হচ্ছে একজন চিকিৎসকের একমাত্র এখানে শব্দটা হচ্ছে একমাত্র, খুবই গুরুত্বপূর্ণ। আর কোনো দিকে তাকানোর উপায় নাই, একমাত্র। তার লক্ষ্যই হবে যে আমি একটা রোগীকে কিভাবে ভালো করে তুলবো। এটা তার ব্রত। ব্রত শব্দটার মানে বোঝেন তো? ব্রত, বাংলা যে শব্দ ব্রত, ইংরেজিতে মিশন বলে, মিশন। ঠিক আছে, মিশন, একমাত্র কাজ, তার ধ্যান জ্ঞান, তার সমস্ত কিছু, তার ধ্যান জ্ঞান কাজ চিন্তা ভাবনা সবকিছু থাকবে এক কেন্দ্রিক। সেটা কি, আমি কিভাবে একটা মানুষকে আরোগ্য করব। কথাটা খুব ছোট, কিন্তু আমি গভীরতাটা চাচ্ছিলাম যে আপনারা এই গভীরভাবে উপলব্ধি করছেন কিনা। কথাটা তো আপনারা যারা বলছেন সবারটাই
ঠিক আছে, কারণ অর্গানন তো এইভাবেই লেখা আছে যে একজন চিকিৎসকের একমাত্র দায়িত্ব হচ্ছে, ঠিক আছে, রোগীকে সম্পূর্ণরূপে আরোগ্য করা। এইভাবেই তো লেখা আছে, কিন্তু এটার গভীরতাটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, বুঝতে হবে। হানিম্যান তো অন্য কথাও প্রথমে লিখতে পারতেন, না লিখে এটা লিখলেন কেন? এবং শব্দটা উনি হিসাব করে করে এভাবে লিখলেন কেন? এটা হচ্ছে অর্গানন। এই কারণেই সবাই পড়ে, অর্গানন পড়ে ভুলে যায় কেন? অনুধাবন করে না। ঠিক আছে, আশা করি হোমিও ডাইজেস্ট আপনাদের অর্গাননকে অনুধাবন করতে শেখাবে, বুকে ধারণ করতে শেখাবে, হৃদয়ে ধারণ করতে শেখাবে। ঠিক আছে, এই জন্যে আমাদের যারা চিকিৎসা করেন, বিশেষ করে সায়েন্স স্যার বা আমাদের চেম্বার গুলোতে যারা চিকিৎসা করেন, প্রত্যেকটা রোগীর মুখে একটা কথা শুনবেন যে মনে হয় ডাক্তারের সাথে কথা বলে আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। ঠিক আছে, হ্যাপি, তারা সন্তুষ্ট চিত্তে ক্লিনিক থেকে যায়, চেম্বার থেকে যায়। এই একটা কারণ যে ডাক্তার যতক্ষণ তাকে সময় দেন, একদম নিবেদিত ভাবে দেন এবং তার জন্য সম্পূর্ণ মনোযোগ প্রদান করেন। এইটাই হচ্ছে আপনাদের প্রথম শিক্ষা। আমি বারবার, কিন্তু গত 3 দিন ধরে আলোচনা হচ্ছে, আমি কিন্তু এই কথাটা বারবার আলোচনা করতেছি, অনেকে হয়তো বিরক্ত হতে পারে, বাট এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনাদের ভবিষ্যৎ নির্ভর করতেছে 1 নাম্বার সূত্রের উপরে। এই 1 নাম্বার সূত্র আপনার লক্ষ্য নির্ধারণ করে দিছে। ঠিক আছে, যে তুমি কি হতে চাচ্ছ, কি করতে চাচ্ছ, সেটা ভালো করে বুঝো। আচ্ছা, এরপরে 2 নাম্বার অ্যাফোরিজমে হ্যানিম্যান কি বললেন, একজন একটু মনে করে দিবেন? দুই নাম্বার অ্যাফোরিজমটা কেউ বলবেন? আমার সাথে ক্লাস করতে হলে সাহস করে বলতে হবে, কাউকে না কাউকে। ঠিক আছে, সবাই নিশ্চুপ, একজন হাত তুলেছেন। হ্যাঁ, শফিকুর রহমান, আপনি হাত তুলেছেন। একজন না, বেশ কয়েকজন হাত তুলেছেন, সরি। শফিকুর রহমান বলেন, একজন একজন করে জিজ্ঞেস করি। শফিকুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি তো রেসপন্স করতেছেন না। এরপরে মেহেদি হাসান। স্যার প্রথম সূত্রে যেটা বলা হয়েছে যে আমরা আরোগ্য, এখন আরোগ্যের সংজ্ঞাটা এখানে বলা হয়েছে 2 নম্বর সূত্রে, যে আমরা আসলে আদর্শ আগ্রোগ্য বলতে আমরা কি বুঝি। আদর্শ আরোগ্যটা এমন ভাবে সেটা অবশ্যই দ্রুত হবে, সেটা অবশ্যই শান্তভাবে হবে এবং সেটা অবশ্যই স্থায়ীভাবে স্বাস্থ্যের পুনরুত্থান হবে এবং সেটা আপনার সেটা এবং বোধগম্য হবে এবং নিশ্চিতভাবে বোধগম্য হবে যে এটা আসলে কিভাবে আমার শরীরটাকে চেঞ্জ করলো। হ্যাঁ, এবং সামগ্রিক পরিসরে মানে আরোগ্য হবে, কোনো পার্সিয়াল হবে না আর কি। রাইট, রাইট। এরপরে আরেকজন হাত তুলেছিলেন, হারুন আর রশিদ। স্যার, ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে আরোগ্যের সর্বোচ্চ আদর্শ হচ্ছে স্বাস্থ্যের দ্রুত, শান্ত ও স্থায়ীভাবে পুনরুদ্ধার করা। এখানে তাহলে একটা জিনিস আলাদা বোঝা যাচ্ছে যে আরোগ্য বিভিন্ন ভাবেই হয়, কিন্তু সেই আরোগ্য বিভিন্ন ভাবেই হয়, কিন্তু আরোগ্যের ধরন আছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি একটা আহ স্থায়ী আরোগ্য এবং যেটাকে বলা আইডিয়াল অফ কিওর। ঠিক আছে, আদর্শ আরোগ্য। তার মানে আরোগ্য বিভিন্ন ভাবে হতে পারে, আমরা আপাতত 2টা ভাগ করতে পারি, একটা হচ্ছে আদর্শ আরোগ্য আর একটা হচ্ছে অনাদর্শ আরোগ্য, আদর্শহীন। ঠিক আছে, যে চিত্রটা আপনারা সচরাচর দেখে থাকেন, এটা আদর্শ আরোগ্য না। আদর্শ আরোগ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই রোগীটা যেই রোগটা দিয়ে আসবে, সেই রোগটা তার আর সহজে ফিরে আসবে না, যদি না সে তার শরীরের উপরে অত্যাচার গুলা না করে। ঠিক আছে, আর একটা হচ্ছে এই যে এইখানে এটার পার্থক্য করে দিচ্ছে, যেটা হবে স্থায়ী আরোগ্য। স্থায়ী আরোগ্য হবে এবং এটা হবে কি, রোগীকে খুব কম কষ্ট দিয়ে স্বল্প সময়ে, ঠিক আছে, এবং
বোধগম্য নীতিতে হবে, হ্যাঁ, স্বল্প সময়ে ও বোধগম্য নীতিতে হবে। বোধগম্য নীতি বলতে এই জায়গা হাইড কিছু থাকবে না, ডাক্তার ক্লিয়ার এমন ভাবে ট্রিটমেন্ট করবেন সেটা রোগীও বুঝবে। এই রোগীর কাছে আপনার একটা ফট করে আসলো, আসার পরে টেস্ট এতগুলা টেস্ট করে আসেন, সেই টেস্টের মধ্যে আপনাকে আহ, উম, একটা এমন একটা টার্মিনোলজি ব্যবহার করলো যে টার্মিনোলজি রুগীও বোঝে না, রোগীর আত্মীয় স্বজনও বোঝে না, ঠিক আছে, অনেক ডাক্তারও বোঝে না। ডাক্তার যদি বেশি বড় হয় সে আবার একটা কথা বলে দেয় যে আশপাশে ছোটখাটো ডাক্তাররাও বোঝে না। এগুলো বোধগম্য নিতে হয়, রোগী জানেই না যে তার কি হয়েছে। রোগী জানবে যে আমার কি হয়েছে, তবে জানানোর কৌশল আছে। রোগী না জানলেও রোগী জানানোর আত্মীয় স্বজনরা তো জানবে যে তার ক্যান্সার হয়েছে। ক্যান্সার রোগী তো সরাসরি বলা যায় না অনেক সময়, ঠিক আছে, যে আপনার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, এই জন্য আত্মীয় স্বজন অর্থাৎ বোধগম্য থাকবে জিনিসটা, এখানে কোনো হাইডের কোনো জায়গা থাকবে না, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তবে আপনারা ধরে রাখেন যে আরোগ্য কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে আদর্শ আরোগ্য আর একটা হচ্ছে আদর্শহীন। যে আদর্শহীন আরোগ্যের চিত্রটাই সারা পৃথিবীতে চলমান রয়েছে, আদর্শ আরোগ্য খুব কম। আচ্ছা, তাহলে আমরা দুইটা অ্যাফোরিজম সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। আশা করি আপনারা সামনে এটা নিয়ে আরো ভাববেন এবং আপনাদের মনে থাকবে। এবং এই দুইটা অ্যাফোরিজম থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, যেটা আমি আপনাদের বলছিলাম যে অনেককে যে পরীক্ষা নিয়ে টেনশন করা লাগবে না, পরীক্ষা খুব মামুলি বিষয়, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাব আমাদের থার্ড অ্যাফোরিজমে। থার্ড অ্যাফোরিজমটা হচ্ছে আপনার এটা হচ্ছে এই এই এটা হচ্ছে চিকিৎসকের দক্ষতার ব্যাপারে মূলত এই অ্যাফোরিজমটা, হ্যাঁ, রিকোয়ারমেন্ট অফ মেডিকেল আর্ট প্র্যাকটিশনার, মানে একজন চিকিৎসকের রিকোয়ারমেন্ট, তার মধ্যে কি থাকতে হবে, ঠিক আছে। হাসনাতুল রানী, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে বললেন যে সূত্রগুলা যে বললেন আর যে মূলনীতিগুলো বললেন, আপনি তো বইয়ের ভাষা মানে নিজের মতো বললেন, আমরা কি লেখার সময় নিজের মতো করে নিজের ভাষায় লিখতে পারবো নাকি লেখার সময় বইয়ের ভাষায় লিখতে হবে? না, বইয়ের ভাষায় না, নিজের ভাষায় লিখবেন, ঠিক আছে। তবে হ্যাঁ, মানে আমি বইয়ের ভাষাটা পড়লে একটু মানে প্রশ্নের কেমন উপরে যেন লাগে। প্রশ্নের উপরে ডিপেন্ড করবে, বুঝছেন না। প্রশ্নের উপরে এমন একটা প্রশ্ন দিলে প্রশ্নটা অনেক বড়, লিখতেই অনেক বড় হবে, সেক্ষেত্রে আপনি একটা অ্যাফোরিজম তুলে দিলেন, ঠিক আছে। তবে আপনার মতো করে লিখবেন যেন জিস্ট বা ওইটার আপনার যে আবেদন সেটা যেন ঠিক ভুল না হয়, ভুল হলে আবার নাম্বার কাটা। মানে অ্যাফোরিজমে যা বোঝাতে চাইলো আপনি ওইটাই বললেন না, নিজের মতো করে লিখতে যায় ভুলটা লিখলেন। এই যেমন আপনি লিখলেন জাস্ট আপনি শুধু এইটুকু লিখলেন যে চিকিৎসকের একমাত্র আরোগ্য হচ্ছে রোগীকে ভালো করা, একমাত্র কাজ হচ্ছে রোগীকে ভালো করা, ঠিক আছে। অর্ধেক ঠিক হলো, বাকিটুকু ঠিক হয়নি, আরেকটু বাকি আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে টিচার আপনার কিছু নাম্বার কেটেও নিতে পারে, তবে পরীক্ষা দিলে বুঝতে পারবেন। এখন আমি অনেক কিছু বলবো না, ঠিক আছে। তবে ভয় পাওয়ার কিছু নাই, আপনার নিজের মতো করে সুন্দর করে গুছায় লিখবেন। হুম। আচ্ছা, পরীক্ষা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আমরা 2 নাম্বার অ্যাফোরিজমে 3 নাম্বারে চলে যাব। 3 নাম্বার অ্যাফোরিজমটা হচ্ছে মূলত এটা, একটু মাইক বন্ধ রাখেন। আমি এক সেকেন্ড কিছু বলতে চাই। হ্যাঁ, বলেন। স্যার, 2 নাম্বার প্রশ্নটা কি আবার আলোচনা করা যাবে, সূত্রটা? 2 নাম্বারটা তো এর আগে আলোচনা হয়েছে, আপনি ছিলেন না? একটু অমনোযোগ মনে হচ্ছিলাম, বাচ্চা ছিল তো। 2 নাম্বারের ভিডিওটা, 2 নাম্বার অ্যাফোরিজমের ভিডিওটা আজকে পাবলিশ করছি নাকি না, ওইটা পাবলিশ করা হয়নি, এটা দিয়ে দেবো, একটু দেখে নিন, নাহলে আমি আগাইতে পারবো না এখানে। তারপরে আমি সংক্ষেপে বলতেছি, এখানে একটু বড় করে আলোচনা করছিলাম। সংক্ষেপে যেটা আমি বলি সেটা হচ্ছে যে এই 2 নাম্বার অ্যাফোরিজমে বলা হচ্ছে যে
এটাকে বলা হয় দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর। ঠিক আছে, হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর মানে আরোগ্যের সর্বোত্তম আদর্শ, সর্বোচ্চ আদর্শ। ঠিক আছে, দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর ইজ র্যাপিড, খুব দ্রুততার সঙ্গে হবে, জেন্টাল এবং আদর্শভাবে হবে, এবং পার্মানেন্ট রিস্টোরেশন অফ হেলথ, অর্থাৎ স্বাস্থ্যকে স্থায়ীভাবে পুনরুদ্ধার করবে। হ্যাঁ, স্থায়ীভাবে পুনরুদ্ধার করবে, অর্থাৎ আমি ইংরেজি না পড়ে বাংলায় পড়ি, স্বাস্থ্যের দ্রুত, মৃদু এবং স্থায়ী পুনরুদ্ধারই হচ্ছে সর্বোচ্চ আদর্শ আরোগ্য, যার অর্থ সুস্পষ্ট, মানে যেটা দৃশ্যমান থাকবে, বোধগম্য নীতিসমূহের অনুসরণে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য রূপে এবং সর্বনিম্ন প্রতিকূলতাযুক্ত পন্থায় রোগের সমগ্রতাটির উৎপাদন ও নির্মূল করা। এক কথায় যে ডাক্তার যখন রোগীকে আরোগ্য করবে, তার ইয়েটা থাকবে যে আদর্শ আরোগ্য হচ্ছে, রোগী যে সত্যিকার অর্থেই আরোগ্য হচ্ছে সেটা আমরা বুঝবো কিভাবে, তার বৈশিষ্ট্য কি হবে। একটা হচ্ছে যে আদর্শ আরোগ্যের বৈশিষ্ট্য কি, মূলত এইখানে সেটাই বলা হয়েছে যে হোমিওপ্যাথিতে আপনাকে কি করতে বলা হচ্ছে। 1 নাম্বার করতে বলা হচ্ছে যে আপনাকে আদেশ করা হচ্ছে যে আপনি যে আরোগ্যটা করবেন সেটা হবে আদর্শ আরোগ্য। তাহলে সেই আদর্শ আরোগ্যের বৈশিষ্ট্য কি হবে, সেটা হবে দ্রুত। এখন দ্রুত সবাই জানে, অনেকেই কয় যে হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে, এটা একদম বাজারে ছয়লাভ, সমাজে একদম প্রতিষ্ঠিত সত্য, প্রতিষ্ঠিত মিথ্যা, সত্য না যে হোমিওপ্যাথি খুব ধীরে ধীরে কাজ করে। ওই দিন আমি জিজ্ঞাসা করছিলাম, একটা লোক 20 বছর ধরে আলসারে ভুগতেছে, ঠিক আছে, 20 বছর ধরে সে বিভিন্ন ট্রিটমেন্ট নিচ্ছে, হোমিওপ্যাথির কাছে 2 বছর ধরে ট্রিটমেন্ট নিয়ে সে ভালো হলো, তাহলে সে এটা কি দ্রুত হলো না দেরি হলো? যিনি প্রশ্ন করলেন দেরিতে হলো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। দ্রুত হয়েছে না, তাহলে অন্যদের থেকে দ্রুত হয়েছে, নাম্বার 1। আবার যদি এমন হয় যে 20 বছর ধরে তার 80% ভালো হয়েছে আর 20% আপনার হচ্ছে 2 বছর ধরে তার 80% ভালো হয়েছে, 20% হয় নাই। 20% হয় নাই বলতে তার রোগটা সেই 20 বছর ধরে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ওই 80% এর উপরে আর সম্ভব না। ঠিক আছে, আর ওই 20% ভালো হবে না, কিন্তু রোগী ভালো থাকবে, যতদিন সুস্থ থাকবে ভালো থাকবে। এটাও সর্বোত্তম পন্থা, এটা হচ্ছে আপনার হচ্ছে এটাও দ্রুত এবং সর্বোত্তম পন্থা। আরেকটা কি থাকবে, আরেকটা থাকবে হচ্ছে এইটা হবে স্থায়ী, তার আলসারটা 80% সারার পরেও 20% না সারার পরেও রোগী ভালো থাকবে, অর্থাৎ রোগটা আর দ্বিতীয়বার তারা জ্বালাতন করবে না। হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যেটা দেখা যায়, যেই রোগ একবার সারে ওই রোগ আর সহজে ফিরে আসে না। যদি কারোর ক্যান্সার সেরে যায়, তাহলে দেখা যাচ্ছে একটা মানুষের 40 বছর বয়সে ক্যান্সার হয়েছে, ওই ক্যান্সার তার বাকি জীবনে না ফিরে আসার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, তবে আসতে পারে। যেসব কারণে তার ক্যান্সারটা হয়েছিল, যেসব কারণগুলা সে যদি তার শরীরের উপরে অত্যাচার, শরীরের প্রতি যত্নশীল না হয়, আবার ব্যাক করতে পারে, সেটা অন্য জিনিস। ঠিক আছে, কিন্তু না আসার সম্ভাবনা খুব বেশি। খুব বেশি বলতে সাধারণত প্রকৃত আরোগ্যের এটা আসেই না, খুব কম, হাতে গোনা আসেই না। এবং হাতে গোনা যারা আসে তাদেরকে ইনভেস্টিগেশন করলে দেখা যায় যে সে তার শরীরের প্রতি ভালো হয়ে গেছে, এবার আরো বেখেয়াল হয়ে গেছে। ঠিক আছে, এটা আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে এইটা হবে সুস্পষ্ট, এর ভিতরে কোনো ধরনের রাগ ঢাক থাকবে না, ডাক্তার কোনো কিছু আপনার কাছে গোপন করবে না, ডাক্তার এমন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে না যেটা আপনি বুঝতেই পারবেন না। ঠিক আছে, ডাক্তার যা বলবে আপনার সাথে আপনি বুঝবেন, আপনি না বুঝলে আপনার আত্মীয় স্বজন বুঝবে। ঠিক আছে, এখানে কোনো গোপনীয়তা থাকবে না। ঠিক আছে, আর একটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য রূপে। নির্ভরযোগ্য বলতে কি ভাই, একজন ধরেন শহরে আপনার একটা মেয়ে, আপনি থাকেন গ্রামে, একটা মেয়েকে পাঠাবেন শহরে, আপনার গ্রামের থেকে বহু মানুষ আছে, আপনি কি সবার সঙ্গে পাঠাবেন? আপনি সেই মানুষটাকে বাছাই করবেন যে হচ্ছে নির্ভরযোগ্য, তাই না? জি স্যার। তাকে ট্রাস্ট করা যায়। ঠিক আছে, যাকে ট্রাস্ট করা যায়। ঠিক আছে, রিলায়েবল, যে খুব রিলায়েবল। হোমিওপ্যাথিতেও ঠিক আর কারণে এই শব্দটাই ব্যবহার হয়েছে, মোস্ট রিলায়েবল। ঠিক আছে, একদম নির্ভরযোগ্য হবে, ডাক্তার নিশ্চিত ভাবে জানে সে কি করতেছে।
এখানে কোনো ধরনের ওই ব্লাইন্ডনেস নাই, ডাক্তার জানে না যে আমার রুগীর সাথে কি হচ্ছে, আমি দেখি ভাই কি করা যায়। ঠিক আছে, রুগী এসে জিজ্ঞেস করে, এটা এলোপ্যাথি ডাক্তারকে তেমন একটা জিজ্ঞেস করে না, হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে ফোনে আলাপ করার সময় জিজ্ঞেস করে আমার রোগটা কতদিনে সারবে। কথা হচ্ছে, আর যখন ট্রিটমেন্ট শুরু করবে তখন আপনারা কি করবে? যখন ট্রিটমেন্ট শুরু করবে সে তো একবার ওষুধ নেওয়ার পরেই শুরু করবে যে ভাই ডাক্তার সাহেব আমার রোগটা কতদিন লাগবে সারতে। তাহলে আপনাকে তার একটা ধারণা দিতে হবে না? ঠিক আছে, আপনার রোগ সম্পর্কে যদি আপনার প্রগনোসিস করতে হবে না, এই যে দিস ইজ কল্ড প্রগনোসিস। আপনি যতটা নির্ভরতার সাথে আপনি ট্রিটমেন্ট করবেন, নিজের উপরে আত্মবিশ্বাস যত বেশি থাকবে, আপনি তত বেশি রোগীকে প্রগনোসিস করতে পারবেন যে আপনার এই রোগটা আসলে সারবে কি সারবে না, নাকি কিউরেবল ডিজিজ না ইনকিউরেবল ডিজিজ। হোমিওপ্যাথিতে এটা সম্ভব কি অসম্ভব? হোমিওপ্যাথি হোমিওপ্যাথি কি হোমিওপ্যাথি কি দুনিয়ার সব রোগ সারে যাবে? এটা কি সম্ভব? এমন কিছু রোগ আছে যেটা কোনো প্যাথিতে সারে না। তারপরেও কি হোমিওপ্যাথি মোস্ট অ্যাডভান্স একটা ট্রিটমেন্ট সিস্টেম। ম্যাক্সিমাম প্যাথিতে যেটা সারে না, হোমিওপ্যাথিতে হিউজ সারে। ঠিক আছে, যেমন সিজোফ্রেনিয়া কোনো ট্রিটমেন্ট নেই, হোমিওপ্যাথিতে সারে। ক্যারোলিস ডিজিজ খুব রেয়ার একটা রোগ, হোমিওপ্যাথিতে সারে। ক্যান্সার তো মুড়ির মতো সারে। ঠিক আছে, এই কথা শুনলে হাসি লাগবে, ক্যান্সার হোমিওপ্যাথিতে যারা অভিজ্ঞ ক্লাসিক্যাল ডাক্তার তাদের কাছে মুড়ির মতোই সারে, বেশিরভাগই সারে। ঠিক আছে, এরকম বহু জটিল কেস আছে। প্রশ্ন পড়ে, আগে একটা প্রশ্নের উত্তর দিতে যাই তো সময় শেষ। ঠিক আছে, একটু ওয়েট করেন, হ্যাঁ, যেটা বলি ওটা আগে বুঝে নেন, তারপরে প্রশ্ন করেন। এরকম বহু কেস আছে, জটিল জটিল কেস আছে। ঠিক আছে, আপনার যেগুলো হোমিওপ্যাথিতে খুব ভালো মতোই ভালো হয়। তারপরেও প্রত্যেকটা রোগের একটা পর্যায় থাকে, সেটা হচ্ছে একটা ক্যান্সার, সেটা কি আরোগ্যহীন না আরোগ্যযোগ্য। আপনি একদম ফোর্থ স্টেজের শেষ মাথায় যে নিয়ে আসছেন, বলছে একজন যে সব কিছু করলে একটু হোমিওপ্যাথি দেখাও, যদি কিছু হয় মানে ঝাড়ফুঁক করো, শেষ পর্যন্ত কবিরাজের কাছে যাই, ওই মানসিকতা নিয়ে হোমিওপ্যাথির কাছে আসে, সেই সব রোগীও ভালো হয় হোমিওপ্যাথিতে। এবং তার ভিতরে কিছু তো ভালো হবে না, এটা খুব স্বাভাবিক। সব শেষ করে নিয়ে আসছেন, কি করব? হার্টের ভালভ নষ্ট করে নিয়ে আসছেন, কি করব? ওটা তো আর ভালো হবে না, সার্জারি করে। ঠিক আছে, হ্যাঁ, হাত তুলছিলেন, আমি আগে প্রশ্নটা কমপ্লিট করে দিই, তারপর উত্তর দিচ্ছি। ঠিক আছে, এটা কমপ্লিট হয় নাই, 2 নম্বর সূত্রে যিনি জিজ্ঞাসা করলেন কমপ্লিট হয় নাই। তাহলে এটা কি নির্ভরযোগ্য উপায়? আপনি যখন জানবেন রোগটা মানে আপনি যখন সঠিকভাবে ট্রিটমেন্ট করবেন, তখন আপনি জানেন যে আপনি রোগীর সাথে কি করতেছেন। ঠিক আছে, তারে আপনি বলতে পারবেন যে আপনাকে 2বার ওষুধ দিছি, আমি এই মুহূর্তে আপনাকে কিছু বলবো না, আমি থার্ড টাইম আরেকবার দেখবো, তারপরে আপনাকে আমি বলবো। হইতে পারে প্রথমবার ওষুধ দিয়ে আপনি বলতে পারেন যে আপনার বেশি সময় লাগবে না, অথবা প্রথমবার ওষুধ দিয়ে আপনি বলতে পারেন যে আমার কাছে মনে হচ্ছে কেউ এই কেসটা বেশি দূর আগাইতে পারবো না। ঠিক আছে, তারপরে কি সর্বনিম্ন প্রতিকূলতা যুক্ত পন্থায়, মানে এখানে কোনো প্রতিকূলতা থাকবে না, এইগুলা মিলাইলে দেখবেন যে প্রতিকূলতার কিছু নাই। যেটা সারবে সেটা তো আপনি যেটা জানেন, আপনি যেটা এই রোগের ট্রিটমেন্ট করা সম্ভব বা এই রোগের ট্রিটমেন্ট করা সম্ভব কিনা, সেখানে আপনার কাছে কোনো প্রতিকূলতা থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে যে এই সমগ্র রোগটাকে নির্মূল করা, অর্থাৎ রোগীর ভিতরে সমগ্র রোগটাকে নির্মূল করা। আপনারা এইটুকু আজকে জেনে নেন, হোমিওপ্যাথিতে কোনো রোগের নামে ট্রিটমেন্ট হয় না। যে লোক ক্যান্সার নিয়ে আসছে, যে লোক আপনার ডায়াবেটিস নিয়ে আসছে, বা যে লোক হার্টের প্রবলেম নিয়ে আসছে, বা যে লোক মানসিক ভারসাম্য একটা পাগলকে নিয়ে আসছে, ঠিক আছে, তার পাগলামি ট্রিটমেন্ট ডাক্তার পাগলামি দিয়ে বা ক্যান্সার দিয়ে বা হার্টের রোগ দিয়ে বা ডায়াবেটিস দিয়ে ট্রিটমেন্ট শুরু নাও করতে পারেন। ঠিক আছে, উনি এমন একভাবে ট্রিটমেন্ট শুরু করবেন যেই কারণে এই ঘটনাগুলো ঘটছে সেখান থেকে রোগ শুরু হবে, আরোগ্য শুরু হবে। ঠিক আছে, ঠিক যদি আপনি এক জায়গায় চাষ করতে যান এবং সেখানে যদি বাঁশঝাড় থাকে, ঠিক আছে, আপনি খালি বাঁশ কেটে ফেললেই হবে না, ওই ঝাড়ের শিকড় বাকড় না তোলা পর্যন্ত আপনি ওখানে চাষ করতে পারবেন না। হোমিওপ্যাথিতে ওইভাবে মূল উৎপাটন করেই ট্রিটমেন্ট করা হয়। কথা বুঝছেন?
ওকে, যিনি প্রশ্ন করেছিলেন 2 নম্বর সূত্র নিয়ে ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ। ওকে, আর আপনারা একটু ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে পরে হবে। আমি চাচ্ছি যে আপনাদের ক্লাস কিন্তু এই পর্যন্ত আমিই করাচ্ছি, এবং আপনাদের অন্তত আরো 3-4 মাস আমিই ক্লাস করাবো, ঠিক আছে? একটু অল্প অল্প করে করাবো, আমাদের এই পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে তখন আপনাদের ক্লাস বাড়ায় দেবো। হ্যাঁ, আমি করাবো এই কারণে যে আমি আপনাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেয়ে ছেড়ে দিব যে আশা করি আপনারা যখন কলেজে ক্লাস শুরু হবে, ঠিক আছে, ইউ আর দ্য বেস্ট, আই থিঙ্ক ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য কলেজ, এইটা যেন সবাই বলে। কথা বুঝছেন? আপনাদের মাথার মধ্যে স্যাররা বললেই বুঝে ফেলবেন, আর জানান পড়া শুরু করলেই বুঝে ফেলবেন, এটা তো জানি। আমি এই পর্যায়ে নিয়ে যাচ্ছি, আপনি যেন সবার থেকে আগে থাকেন। স্যার আপনি কি পুরোটা শেষ করবেন না, শেষ করাবেন না? করাবো। এখন তো ওই যে উত্তরের দিকে কিছু কিছু প্রথম দিকে আমাদের একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে, হয়তো 2-1টা ক্লাস গেলে ঠিক হয়ে যাবে। তাহলে এটা ক্লিয়ার, আমি প্রশ্নগুলো শেষে নিব। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা তৃতীয় যে ইয়েটা আছে, এই 2টা সূত্র বেশি সময় লাগবে না পড়াতে। তৃতীয় যে সূত্রটা আছে, তৃতীয় সূত্রটা হচ্ছে ডাক্তারের এই আদর্শ আরোগ্য যিনি করবেন, যে ফিজিশিয়ান করবেন, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন সবাই। হ্যাঁ, এটা প্রথম কয়েকটা সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো একদম বেসমেন্ট, ঠিক আছে? এরপরের ইয়েটা কি, পরেরটা হচ্ছে কি বলতেছেন অ্যানিম্যাল, যেটা বলতেছেন এর পরেরটা হচ্ছে আপনার চিকিৎসকের যেই দক্ষতাগুলো থাকতে হবে, তার ভিতরে কি একটা হচ্ছে, আপনাদের কাছে বই আছে? রেজাউল করিম স্যারের বই আছে তার কাছে? আচ্ছা, আমার কাছে আছে স্যার। আচ্ছা, একটু পড়েন আপনি। চিকিৎসক যদি স্পষ্টভাবে বুঝে রোগী কি আরোগ্য করতে হবে, হ্যাঁ, অর্থাৎ পড়তে থাকেন, আমরা একটা শুনে অর্থাৎ নিই। অর্থাৎ প্রত্যেক স্বতন্ত্র রোগী কি আরোগ্য করতে হবে, হুম। রোগ সম্পর্কে জ্ঞান, লক্ষণ। এখানে একটু একটু রাখেন। হ্যাঁ, এই পর্যন্ত একটা অংশ। হ্যাঁ, যে একজন চিকিৎসককে জানতে হবে যে একটা রোগী যখন রোগ নিয়ে আসে, আপনার একটু আচ্ছা, এক কাজ করেন, আপনি একটু পড়ে নেন, শুনে নেন। হ্যাঁ, তারপরে একবারে বলি, কত স্যার? পুরাটাই পড়েন। যদি সে স্পষ্টভাবে বুঝে ওষুধে কি আরোগ্য করা হয়, অর্থাৎ প্রত্যেক স্বতন্ত্র ওষুধ কি আরোগ্য করা হয়, স্বতন্ত্র, হ্যাঁ, স্পেসিফিক, স্বতন্ত্র। ওষুধের আরোগ্য ক্ষমতা সম্পর্কে জ্ঞান, এবং অন্যরা ভিডিও বন্ধ করেন। এবং যদি সে জানে ওষুধে যা আরোগ্য করা হয় তা কিভাবে রোগীর মধ্যে সে সন্দেহাতীতভাবে যে রোগ চিত্র আবিষ্কার করেছে তার সাথে স্পষ্টভাবে বর্ণিত নীতি অনুসারে সমন্বয় করতে হবে, যাতে আর নিশ্চিতভাবে আসন্ন হয়। তবে সমন্বয় এমন ভাবে করতে হবে যে ওষুধটির ক্রিয়াধারা অনুসারে উপযোগিতার দিক দিয়ে উপস্থিত রোগীর ক্ষেত্রে তা সর্বাধিক উপযুক্ত হয়। ওষুধ নির্বাচন, ঠিক নির্দিষ্ট ওষুধটি এছাড়াও ওষুধের সঠিক প্রস্তুত প্রণালী ও রোগের জন্য আবশ্যকীয় পরিমাণ আবশ্যকীয় পরিমাণ, হ্যাঁ, অর্থাৎ যথাযথ মাত্রা সম্পর্কে তার যদি জ্ঞান থাকে, এবং যদি মাত্রা পূর্ণ প্রয়োগের যথাযথ সময়ে সে বুঝে, পরিশেষে প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে আরোগ্য বাধাগুলো যদি সে জানে এবং কিভাবে তা অপসারণ করে আরোগ্য স্থায়ী করা যায়, সে বিষয়ে যদি সে সচেতন হয়, তাহলে সেই বুঝবে কিভাবে ন্যায় ও যুক্তিসঙ্গতভাবে চিকিৎসা করতে হয়, এবং সে আরোগ্য কলার নিষ্ঠা ব্যবহার। মূলত এখানে 6টা বিষয় আলোচনা করা হয়েছে। আমি একটু, এত বড় সূত্র তো, এবং অর্গানের সেন্টেন্স গুলো অনেক লম্বা লম্বা, ঠিক আছে, যার কারণে অনেকে বুঝতে অসুবিধা হয়। আমি একটু সহজ করে দিচ্ছি জিনিসটা। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই এই 3 নাম্বার সূত্রটা, আপনারা কিন্তু 1 নাম্বার সূত্র মানে জানেন,
2 নম্বর সূত্রটা কেন জানেন? আইডিয়াল অফ কিউর। ঠিক আছে, আর 3 নম্বর সূত্রটা এগুলো মনে রাখবেন যে 1 নম্বর সূত্র কিসের উপরে, 2 নম্বর সূত্র কিসের উপরে, 3 নম্বরটা হচ্ছে রিকোয়ারমেন্টস অফ দ্য মেডিকেল আর্ট প্র্যাকটিশনার, অর্থাৎ একজন চিকিৎসকের বা একজন প্র্যাকটিশনারের যেই চিকিৎসা কলাপগুলো সম্পর্কে যে দক্ষতা থাকতে হবে তার উপরে। ঠিক আছে, একজন ডাক্তারের কি গুণ থাকতে হবে, এক কথায় একজন চিকিৎসকের গুণাবলী বর্ণনা করো, এটা আসবে প্রশ্ন। ঠিক আছে, তাহলে কি থাকবে? যিনি, এখানে হ্যানিম্যান বলতেছেন যে যিনি এই সত্যিকারের অনুশীলনকারী হতে চান, প্র্যাকটিশনার হতে চান, এরকম একজন চিকিৎসককে অবশ্যই জানতে হবে কি কি। এখানে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে রোগের ক্ষেত্রে, একটা রোগের ক্ষেত্রে তাকে জানতে হবে যে এই রোগ থেকে আমাকে কি সারাতে হবে। ঠিক আছে, এটা তাকে একদম সুস্পষ্ট ভাবে জানতে হবে যে একটা স্বতন্ত্র রোগের ক্ষেত্রে আমাকে কি সারাইতে হবে। ঠিক আছে, এটা সুস্পষ্ট ভাবে জানতে হবে, অর্থাৎ এটাকে বলা হয় রোগ সম্পর্কে জ্ঞান। ডাক্তারের রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এবং সেই জ্ঞানটা কেমন থাকতে হবে? একটা লোক ক্যান্সার নিয়ে আসলে বা একটা লোক ডায়াবেটিস নিয়ে আসলে আমাকে কি ডায়াবেটিস সারাতে হবে, নাকি আমাকে এমন কিছু করতে হবে যেই কারণে ডায়াবেটিসটা হয়েছে সেটা সেরে যায়, সেটা তাকে সুস্পষ্ট ভাবে জানতে হবে। তার গভীর থেকে বিষয়টাকে অনুধাবন করতে হবে, অর্থাৎ এই ডায়াবেটিস রোগ সম্পর্কেও তার যেরকম ধারণা থাকতে হবে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, হোমিওপ্যাথিতে রোগের কনসেপ্ট আর এলোপ্যাথিতে রোগের কনসেপ্ট আকাশ পাতাল ডিফারেন্স। এলোপ্যাথিতে যেটা রোগ বলা হয়, হোমিওপ্যাথিতে সেটা বলা হয় রোগের লক্ষণ, ওটা রোগ না। কথা হচ্ছে যেরকম ডায়াবেটিস নট এ ডিজিজ। ডায়াবেটিস যদিও তারও স্পেসিফিক রোগ বলে না, এটা একটা অটো ইমিউন রোগ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি বলে, মানে ওটা স্পেসিফিক রোগ না। ঠিক আছে, এটা কি উপসর্গের নাম এমন স্যার? রাইট, উপসর্গ এর আরো একটা নাম আছে। ঠিক আছে, আরো একটা নাম আছে, তো যাই হোক মনে এটা মনে হয় স্যার, এটা মনে হয় ফিজিওলজিক্যাল স্টেট। ফিজিওলজিক্যাল স্টেট না, এটার একটা স্পেসিফিক নাম আছে। যাই হোক, মনে পড়লে বলবো না, কথা বলতে বলতে মনে পড়ে যাবে, সমস্যা মেটাবলিক ডিসঅর্ডার স্যার, মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার। এটা ছাড়াও আমি যেটা বলতে চাচ্ছি ওটা আসে না এখনো। যাই হোক, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। সিমটম কিনা? এটাকে বলা হয় সিনড্রোম, সিমটম না, সিনড্রোম। ঠিক আছে, সিনড্রোম। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিনড্রোম। সিনড্রোম কোনো রোগ না, অনেকগুলো রোগের সম্মিলিত একটা রূপ। ঠিক আছে, এক কথায় এরকম তারা এখন এই সিনড্রোম গুলো আবিষ্কার করছে, বুঝছেন না? ধরুন এইডস একটা সিনড্রোম। হ্যাঁ, স্পেসিফিক একটা রোগের ক্ষেত্রে কারো যদি যক্ষা হয়, ঠিক আছে, সেই যক্ষাটার মধ্যে থেকে আপনি কি সারাবেন? এটা কোনো কথা? আপনি যদি কোনো ডাক্তারের জিজ্ঞাসা করেন যে যক্ষার ভিতর থেকে আমি আবার কি সারাবো, আমি তো যক্ষায় সারাবো, তাই না? তাই বলবে না? একজন যক্ষার রোগী যদি আসে আপনার কাছে এবং আপনারা হ্যানিম্যান বলতেছেন যে একটা স্পেসিফিক স্বতন্ত্র রোগের থেকে কি আরোগ্য করতে হবে সেই ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে একটা লোক যক্ষা নিয়ে আসলো, এখন যদি আপনি ভাবেন, আপনি যদি আরেকজনের বলেন এখন এই যক্ষার থেকে কি সারাইতে হবে আমার খুঁজে বের করতে হবে, এটা হাস্যকর শোনায় না? আমার কথাটা বুঝছেন কিনা আপনারা? এনে রেসপন্স করেন, জিনিসটা কি হাস্যকর কিনা? যে সে তো যক্ষায় ট্রিটমেন্ট করতে আসছে, তাহলে এর ভিতর থেকে আবার কি সারাবো আমি? তার মানে এর গভীরে আরো কিছু আছে। ঠিক আছে, সেই যক্ষাটার উৎপত্তি স্থলটা কি সেইটা যদি আপনি বন্ধ না করেন তাহলে যক্ষা সারবে না। তাহলে সেই উৎপত্তি স্থলটা কি? সেটা হতে পারে জেনেটিক, সেটা হতে পারে তার পারিপার্শ্বিক অবস্থার কারণে, সেটা হতে পারে আপনার সংক্রমক, তাই না? অর্থাৎ উৎসটা খুঁজে বের করা। এই জন্য বলা হয় হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? একটা স্পেসিফিক রোগ থেকে কি আরোগ্য করতে হবে সেই ব্যাপারে ডাক্তারের সুস্পষ্ট ধারণা থাকতে হবে, এটা 1 নাম্বার। আরেকটা গুণ থাকতে হবে কি, প্রত্যেকটা ওষুধের মধ্যে আরোগ্যকারী কি ক্ষমতা আছে
সেই সম্পর্কে ডাক্তারের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। একটা রোগ সম্পর্কে এবং তার সেই রোগের মধ্যে থেকে কি আরোগ্য করতে হবে বুঝতে হয়, ঠিক একটা স্বতন্ত্র ওষুধের মধ্যে কি আরোগ্যকারী ক্ষমতা আছে সেটাও তাকে বুঝতে হয়। কথা বুঝতে পারছেন? একটা স্বতন্ত্র আহ ইয়ে একটা স্বতন্ত্র ওষুধের মধ্যে কি আরোগ্যকারী ক্ষমতা আছে সেটাও একইভাবে তাকে জানতে হয়। অর্থাৎ সাপোজ একটা আর্নিকা ওষুধ, ঠিক আছে, এই আর্নিকা ওষুধের কতটুকু ক্ষমতা আছে সবাই জানে। আর্নিকা ওষুধটা ব্যথার জন্য ব্যবহার করে। তার জন্য মাইক্রোফোন খোলা আছে, বন্ধ রাখেন। আর্নিকা ওষুধটা সবাই মনে করে ইয়ের জন্য ব্যবহার হয়, ব্যথার জন্য ব্যবহার হয়, কিন্তু আপনি জানেন যে কোমা অবস্থায়, মানুষ কোমাতে চলে গেলে আর্নিকা ব্যবহার হয়, ঠিক আছে। মানুষ প্যারালাইজড হয়ে গেলে আর্নিকা ব্যবহার হয়, ইভেন ক্যান্সার কেসেও আর্নিকা ব্যবহার হয়। তার মানে ওই ওষুধের মধ্যে কি ক্ষমতা আছে সেটা একজন চিকিৎসককে ভালো করে জানতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তৃতীয় নম্বরে কি বলতেছেন? তৃতীয় নম্বরে বলতেছেন যে একটা রোগীর মধ্যে, ঠিক আছে, একটা রোগীর মধ্যে যে রোগজ উপাদান গুলো আছে, অর্থাৎ ওই যে রোগের মধ্যে থেকে কি সারাতে হবে সেইটাই হচ্ছে রোগজ উপাদান, ঠিক আছে। সেখান থেকে তিনি যেগুলাকে রোগ বলে মনে করতেছেন, ঠিক আছে, সন্দেহাতীত ভাবে তিনি যেটা নির্ধারণ করছেন যে দিস ইজ রাইট ওয়ে, আমাকে এইখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে শুরু তো করলেই হবে না, সেখানে আমি ওষুধের কি পরিমাণ মাত্রা প্রয়োগ করব, কি পরিমাণ ঔষধ প্রয়োগ করব, সেই ব্যাপারেও তার সুস্পষ্ট ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনি রোগ বুঝলেন, কি ওষুধ যাবে সেটাও বুঝলেন, এখন সেই ওষুধটার কতটুকু শক্তি আরোগ্য করতে পারবে এই সমস্যাটার জন্য কতটুকু দরকার, ঠিক আছে, এবং তার প্রয়োগের উপায়টা কি সেটাও জানতে হবে তাকে। কথা বুঝছেন? তাহলে আমরা তিনটা জিনিস এখানে জানতে পারছি বেসিক। একটা হচ্ছে, এক কথায় যদি বলি, রোগ সম্পর্কে জ্ঞান, ঔষধ সম্পর্কে জ্ঞান এবং ওষুধ প্রয়োগ সম্পর্কে জ্ঞান। তিনটা জিনিস ক্লিয়ার? এই তিনটা বিষয়ের উপরে কারো কোনো কোশ্চেন আছে? কারণ এই অ্যাফোরিজম এটা কিন্তু আর অর্ধেক পড়ছে, আর অর্ধেক বাকি আছে। এই তিনটা হচ্ছে একটা মৌলিক বৈশিষ্ট্য, রিকোয়ারমেন্ট। আরো তিনটা রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন মোহাম্মদ নূর আলম, দ্রুত বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি ওই যে ওই সময় বলছিলেন যে বেশ কিছু রোগ খুব মানে খুব ভালো রিমার্কেবল হচ্ছে যে ট্রিটমেন্ট বা সাকসেস পাওয়া যায়। হ্যাঁ, তো ট্রেডিশনালি আমরা তো অনেক বছর ধরেই আমরা জানি যে হোমিওপ্যাথির মানে মানে অ্যালোপ্যাথিক ডাক্তার বা আছে কনভেনশনাল কনভেনশনাল যেটা বলবো না, হ্যাঁ না, কনভেনশনাল না, যেগুলো আমার বা প্রশ্নটা ছিল এই অ্যাফোরিজম সম্পর্কে যেটা পড়তেছিলাম। আর এক কথায় আপনি যেটা বলতে চাচ্ছেন, হোমিওপ্যাথিতে কি কি রোগ সারে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছেন, তাই তো? মানে সাকসেস রেটটা কিরকম থাকে? সব সাকসেস সব রেট, রোগ তো ভালো হয় না, কারণ সাকসেস ডিপেন্ড করে। রেট আপনারা কি আমাদের এই যে বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি নিচ্ছেন এই বইটা? না, এটা আমি নিই নাই। এই বইটা সংগ্রহ করেন, প্রফেসর ভিদল কাসের লেখা। উনি এই ব্যাপারে একদম সুস্পষ্ট ধারণা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বিস্তারিত, কেন, উত্তর সহ, মানে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি এই বইটা পড়লে। কি বললেন আপনার? সাকসেস রেট হিউজ, আচ্ছা, আনবিলিভেবল। যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করেন আনবিলিভেবল, অবিশ্বাস্য, আমি বিশ্বাসই হবে না, ঠিক আছে। না এখনো তো ঠিক আছে। প্রফেসর এখন জর্জ মিটল কাসের দ্য জি, বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি, আমরা বইটা সাজেস্ট করেছি, এটা অনুবাদ করা, বাংলা অনুবাদ আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, আমি প্রশ্নে আসি, কারণ এখন অনেকক্ষণ বাকি আছে। প্রশ্নে আসি, যেটা আলোচনা করতেছিলাম, অ্যাফোরিজমের অর্ধেক আলোচনা করছি। একজন চিকিৎসকের তিনটা গুণ থাকতে হবে মিনিমাম, মানে মৌলিক। তিনটা গুণ কি কি কে বলতে পারবেন সংক্ষেপে?
আপনার মতো করে বলেন যেটা বুঝছেন। আচ্ছা, আরেকজন হাত তুলেছিলেন, আহ হাসনাতুল রানী, আপনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, বলেন। যদি এই সম্পর্কে হয় তাহলে প্রশ্ন করেন, বলেন। জি স্যার, স্যার ভালো সূত্র যে তিনটা বেসিক বললেন সেটা হচ্ছে রোগী সম্পর্কে জ্ঞান থাকা, ওষুধ সম্পর্কে জ্ঞান থাকা। রোগীর সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ওষুধ সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, এই দুইটা। স্যার আরেকটা বেসিক কি ছিল ওটা আমি মানে মিস করে গেছি, শুনতে পাইনি নেটওয়ার্কের সমস্যার জন্য। আরেকজন বলতেছিলেন, বলেন, উনি বলেন। মাহবুব রহমান, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনার হচ্ছে রোগের লক্ষণ এবং ওষুধের প্রকৃতি এগুলোর উপরে ভিত্তি করে দুইটা জ্ঞানের সঠিকভাবে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা। এই অ্যাফোরিজম পড়ি না, এটা আরো ভিতরে আছে, ঠিক আছে। এটা আরেকটু গভীর অ্যাফোরিজম, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে, আচ্ছা আরেকটু পরে, আপনার কথা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সুপারফিশিয়াল অ্যান্সার, হ্যাঁ। এটার ইনসাইডে আসতে হবে, ইনসাইডে। এই অ্যাফোরিজমটা ইনসাইডের বিষয়, হ্যাঁ। আরেকজন কে যেন বলতে চাইলেন, ফখরুল ইসলাম। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, বলেন। আলাইকুম। জি, 3 নম্বর সূত্র যেটা পড়ালেন সেটা তিনটা বেসিক যেটা পেয়েছি সেটা হলো রোগের ক্ষেত্রে জানতে হবে কি সারাতে হবে, অর্থাৎ রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। হুম। আর 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা ওষুধের মধ্যে আরোগ্য কারী ক্ষমতা আছে কতটুকু তা জানতে হবে। হুম। আর 3 নম্বর হচ্ছে ওষুধ ও রোগ সম্পর্কে জানতে হবে। হুম। আচ্ছা, এটা আরেকজন হাত 3 নম্বর সূত্র। তুলেছিলেন, মোকাররম মোহাম্মদ কামরুজ্জামান ফারুকী, জি স্যার বলেন। একজন শিক্ষকের 3টি মূল গুণ হচ্ছে তার রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ঔষধের যে শক্তি সম্পর্কে তার জ্ঞান থাকা, ঔষধ নির্বাচনের সম্পর্কে তার জ্ঞান থাকা। হ্যাঁ, কথাগুলো এইভাবেই প্রশ্নে আসে যে একজন চিকিৎসকের গুণাবলী কি, আপনার এইটুকু লিখলেই 5 মার্ক পেয়ে যাবেন। কিন্তু বুঝার ক্ষেত্রে আপনাকে এটুকু বুঝতে হবে যে একটা রোগের মধ্যে থেকে আপনাকে কি সারাতে হবে, অর্থাৎ সেই রোগের কত গভীরে আপনাকে ঢুকতে হবে, ঠিক আছে। ঢুকতে হইতে পারে সেই ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে একটা ওষুধের কতটুকু আরোগ্যকারী ক্ষমতা আছে, কত গভীর আরোগ্যকারী ক্ষমতা আছে, সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে, অর্থাৎ ম্যাটেরিয়া মেডিকাটা আপনাকে খুব ভালো মতো জানতে হবে। 3 নম্বর হচ্ছে এই ওষুধটা আপনি প্রয়োগ করবেন কিভাবে, সেই জ্ঞানটা থাকতে হবে, যেটাকে বলা হয় পোসোলজি, হ্যাঁ। পোসোলজি সম্পর্কে আপনার একটা খুব ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে। যে আমি কাকে দিব, একটা একটা আপনার একটা লিভার সিরোসিসের রোগী আসছে আপনার কাছে, তিনজন একই লিভার সিরোসিসের রোগী আসছে। তিনজনের স্টেজ 3 রকম, সাপোজ 1, 2, 3, আপনি তিনজনের কি একই পাওয়ার দেবেন না 3 রকম দেবেন, ঠিক আছে। এরকম অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে, অর্থাৎ রোগ সম্পর্কে জ্ঞান, ঔষধ সম্পর্কে জ্ঞান এবং ওষুধ প্রয়োগ সম্পর্কে জ্ঞান, ওকে। আচ্ছা, এবার আমি তার পরের অংশে চলে যাব। এটা কিন্তু ওই 3 নম্বর অ্যাফোরিজমের অর্ধেক বৈশিষ্ট্য বললাম। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে যে উপায়ে এই কাজগুলা সম্পন্ন করবেন, ডাক্তার আদর্শ আরোগ্যের জন্য যেভাবে কাজগুলা করবে, মানে বিষয়টা হচ্ছে যে যেই রোগটা নিয়ে আসবে সেই রোগীকে আরোগ্য করার জন্য ঔষধের আরোগ্যকারী শক্তির প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসকের যেই সামর্থ্য, যে সম্পর্কে একদম স্পেসিফিক ধারণা থাকতে হয়, ঠিক আছে। তার যেই কেসটা উনি নেবেন, ঠিক আছে, উপযুক্ত ঔষধ, একদম তার জন্য পারফেক্ট ঔষধটা নির্বাচন করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ তিনি যিনি বললেন যে লক্ষণ নিয়ে তাকে করে দিতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। লক্ষণ নিলেই তো হবে না, লক্ষণ সমগ্রতা বলে।
লক্ষণ সমগ্রতা বলে, অর্থাৎ তার কাজের ধরন অনুযায়ী তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার হাতে থাকা যে রোগটা, সেই রোগটার টোটালিটি অফ সিমটমস বলে লক্ষণ সমগ্রতা। এইটাকে নিয়ে তাকে এমন ভাবে ওষুধটা নির্বাচন করতে হবে যেন ওই তার কেস টেকিং এর সাথে যে রোগীর চিত্রটা আসলো সেটা ওষুধের চিত্রের সাথে মিলে যায়। ঠিক আছে, অর্থাৎ তাকে দক্ষ কেস টেকার হতে হবে এবং দক্ষ প্রেসক্রাইবার হতে হবে। ঠিক আছে, আর একটা কি করতে হবে, ওই রোগীর জন্য এবার তো ওষুধ তো আপনি স্পেসিফিক বা সুন্দর করে কেস টেকিং করে একটা ওষুধ চিত্র মিলায় ওষুধ নির্বাচন করলেন। তারপরে কি করতে হবে, তার জন্য যে ওষুধটা হবে সেই ওষুধটা যেন সঠিক ওষুধ হয়। সঠিক বলতে মানে ভেজাল ওষুধ যেন না হয়। তার জন্য যেরকম একটা দরকার, 1 নাম্বার হচ্ছে ওষুধ যেন পিওর হয়, 2 নাম্বার হচ্ছে সেই ওষুধের যেই ডোজ বা মাত্রা থাকবে সেই মাত্রাটাও যেন একদম সঠিক হয়। ঠিক আছে, এবং সেই আপনারা হয়তো জানেন, অনেকে অনেকে জানেন না, হোমিওপ্যাথি ওষুধের বিভিন্ন ইয়ে থাকে, যেমন আপনার 200, 1M, এরকম বিভিন্ন ওষুধ থাকে। তো এই ওষুধগুলোকে আবার রোগীর স্বাস্থ্যের উপর নির্ভর করে কম বেশি মাত্রা বাড়াইতে কমানো তো যায় না, বাড়াইতে হতে পারে। ঠিক আছে, স্প্লিট করতে হতে পারে। তো সেই ব্যাপারে তার একটা পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে পরিমাণে ওষুধ দরকার ততটুকু দিতে হবে। একটা হচ্ছে যে সঠিক ওষুধ দিতে হবে, আর একটা হচ্ছে তার তার মাত্রাটার অর্থাৎ আপনার সঠিক হতে হবে। আর একটা হচ্ছে সেই মাত্রাটা, যে ধরেন বলা হচ্ছে যে আপনি এই ওষুধটা 7 দিন খাবেন, ডাক্তার কেন বললো না যে ওষুধটা 15 দিন খাবেন? তাহলে পরিমাণটা ওইখানে 7 দিনের যে পরিমাণ খাবে 15 দিনে নিশ্চয় তার থেকে বেশি হতে পারতো বা কম হতে পারতো। ঠিক আছে, অর্থাৎ একটা এই 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 বিষয়টাকে বলা হয় পোসোলজি। হ্যাঁ, পোসোলজি। এই পোসোলজি সম্পর্কে তার শক্তি মাত্রা সম্পর্কে একদম পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে, যে তাকে ওষুধ তিনি কয় দিনের জন্য দিবেন। ঠিক আছে, তাকে কত পরিমাণে ওষুধ রোগীর শরীরের মধ্যে প্রয়োগ করবেন। এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে কত শক্তি, ওষুধের পাওয়ার কত, আর একটা হচ্ছে এই ওষুধের কয়টা ডোজ তিনি দিবেন। সাপোজ আমি আপনাকে যদি বর্তমানে যেহেতু এলোপ্যাথির একাকার, আপনারা সেই অনুযায়ী যদি ধরেন যে একজনের জ্বর আসছে, ডাক্তার বললো যে আপনি এই প্যারাসিটামল 7টা বড়ি খাওয়াবেন, 500 মিলিগ্রামের 7টা বড়ি খাওয়াবেন। তাহলে কি দাঁড়ালো, 500 মিলিগ্রাম হচ্ছে শক্তি আর 7টা বড়ি হচ্ছে পরিমাণ। ঠিক আছে, 2টা জিনিস সম্পর্কে তার পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। আর একটা হচ্ছে আপনার আহ পুনঃপ্রয়োগ করার ক্ষমতা সম্পর্কে তার ধারণা থাকতে হবে, যে ওষুধে রোগীকে আমি কখন ওষুধ, রোগীর জন্য কখন ওষুধ চলবে, কখন বন্ধ করতে হবে। ঠিক আছে, রোগীকে কখন ওষুধ দিতে হবে, কখন বন্ধ করতে হবে, কারণ হোমিওপ্যাথি ওষুধ চলাকালে অনেক সময় ওষুধ বন্ধ করতে হয়, অথবা রোগীকে ওষুধ না দিয়ে স্যাক্ল্যাক দিতে হয়। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু আছে যে সম্পর্কে, এগুলো আপনার আস্তে আস্তে জানবেন, সবার কারণেই আছে। হ্যাঁ, সবার কারণেই পাবেন, আর কারণে আস্তে আস্তে শিখবেন। 291টা সূত্র তো কম না, এবং একটা সূত্র বুঝছেন তো, ছোট হলেও এর ভার অনেক। হুম, ছোট হলেও অনেক ভার। যেরকম আপনার আহ, এক 1 কেজি মধু আর 1 কেজি পানি, দুইটা বোতলে দেখেন যে মধু 1 কেজি অর্ধেক বোতল হয়েছে, আর পানি 1 কেজি বনে গেছে। ঠিক আছে, এরকম অর্গানন ভারী জিনিস, বুঝে বুঝে পড়বেন, আশা করি ইয়ে হবে। তবে আমাদের বুঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘাটতি হয় অনুবাদ গুলোতে, খুব সমস্যা থাকে। হ্যাঁ, আচ্ছা, একজন চিকিৎসকের তাহলে আমাদের কি কি জানতে হবে? এখানে জানতে হবে যে যেই মানে তার যে ওষুধটা তিনি প্রয়োগ করবেন, সেই ওষুধ প্রয়োগের পদ্ধতির ব্যাপারে পরের ইয়েতে বলা হয়েছে, পরের অংশে সেইটুকু বলা হয়েছে। তো তার জন্য একটা উপযুক্ত মাত্রা সম্পর্কে তার আহ,
নির্ধারণ করতে হবে উপযুক্ত মাত্রা। আর কি করতে হবে, এই উপযুক্ত মাত্রার ওষুধটা সঠিকভাবে তৈরি করার জ্ঞান থাকতে হবে। সঠিকভাবে তৈরি করার জ্ঞান বলতে হানিম্যানের সময় কিন্তু ওষুধ নিজেরা ডাক্তাররা তৈরি করে নিত, ঠিক আছে। এবং এখনো হোমিওপ্যাথিক ফার্মাকপিয়া উন্মুক্ত, আপনি চাইলে যদি আপনি ওষুধের মূল উপাদানগুলো পান আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন। তবে এখন আর সেই সুবিধাগুলো খুব বেশি নাই, আমাদের দেশে এত ভেষজ পাওয়াও যায় না, প্রত্যেকটা পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে সঠিক ওষুধটা বেছে মানে নির্ভেজাল ওষুধটাকে খুঁজে বের করতে হবে যে কে বিক্রি করে, সেখান থেকে নিয়ে এসে রোগীর জন্য যেভাবে তৈরি করে দেওয়া দরকার, ঠিক আছে, সেভাবে ওষুধ তৈরি করে দিতে হবে। আর একটা হচ্ছে রোগীর জন্য কতটুকু ওষুধ প্রয়োজন, ঠিক আছে, কি পরিমাণ প্রয়োজন সেটা দেওয়ার জ্ঞান থাকতে হবে। এবং আপনার হচ্ছে আরেকটা থাকতে হবে যে এই ওষুধটা রোগীর ক্ষেত্রে যদি পুনঃ প্রয়োগ করতে হয় সেটারও কিছু জ্ঞান আছে। আপনি ওষুধ পুনঃ প্রয়োগ করলে কখন করবেন, কেন পুনঃ প্রয়োগ করবেন। দেখা যাচ্ছে রোগী ভালো হচ্ছিল, হইতে 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 ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে, আপনার কাছে 6 মাস পরে আসছে, আপনি কি ওষুধটাকে আবার পুনঃ প্রয়োগ করবেন, নাকি আপনি নতুন ওষুধ দিবেন, নাকি ওষুধ দিবেনই না, কোনটা একটা সিদ্ধান্তে আসতে হবে না। সেই জ্ঞানটা আপনার থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর কি থাকতে হবে, এগুলো হচ্ছে প্রয়োগ বিধি সম্পর্কে এই জ্ঞানগুলো থাকতে হবে। হ্যাঁ, তাহলে একজন চিকিৎসকের এই রোগের আর কি জানতে হবে, এই রোগের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা গুলো আছে, ঠিক আছে, এই রোগের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা গুলো আছে সেইগুলো সম্পর্কে তার ধারণা থাকতে হবে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই, বর্তমান যুগের মানুষের ভিতরে অ্যাংজাইটি এবং খুব বেশি, দেখবেন যে অ্যাংজাইটি ডিসঅর্ডার খুব বেশি। তারপরে আপনার দেখেন মানুষ খুব দ্রুত রেগে যায়, অস্থির হয়ে যায়, দ্রুত একটা জিনিস পেতে চায়, দ্রুত বড় লোক হইতে চায়। এগুলো সবই রোগ পর্যায়ে চলে গেছে, বুঝছেন না। হাইপার টেনশন খুব বেশি। এখন একজন রোগী হাইপার টেনশন, একজন রোগী আপনার কাছে আসলো, আসার পরে আপনাকে সেই রোগীর আপনার শুধু ট্রিটমেন্ট দিলেই তো হবে না, তার এই রোগের ক্ষেত্রে ওষুধ খেলেই যে তার হাইপার টেনশন ভালো হয়ে যাবে ব্যাপারটা তা না। তাহলে তার জন্য আর কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, কি কি জিনিস প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি কেস ট্রেনিং করার সময় দেখলেন যে জামাই বউ প্রতিদিন ঝগড়া করে আর হাইপার টেনশন হয়, তাহলে কি আপনি বলবেন যে তাহলে ডিভোর্স দিয়ে দাও? না স্যার। তাহলে আপনাকে একটা কায়দা বের করতে হবে যে জামাই বউ যেন কম ঝগড়া করে, অথবা বউরে পাঠায় দেওয়া লাগবে কিছুদিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসো। একটা কিছু তো করতে হবে, আর কি করবেন সেটা ডিপেন্ড করবে রোগীর সাথে আলোচনার সাপেক্ষে, ঠিক আছে। এই জি স্যার। ব্যাপারে তার একটা 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 জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, অথবা তার হাইপার টেনশন ব্যবসায়িক কারণে হতে পারে, বিভিন্ন কারণে, অথবা কোনো কারণেই নয়, তার হাইপার টেনশনটা উৎপত্তি হচ্ছে তার অনিয়ন্ত্রিত জীবনযাপন। সে সারা রাত ধরে জাগে থাকে, ভোরবেলা ঘুমায়, হইতে পারে। যখন আপনি কেস ট্রেকিং করবেন তখন এই জিনিসগুলো চলে আসবে, এবং চলে আসলে আপনাকে ওইখান থেকে বুঝে নিতে হবে যে তার জন্য কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আর একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে যে অনেক জিনিস খাইলে পরে ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যায়। কথা হচ্ছেন, যেরকম কফি খাইলে ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে রোগীকে বলতে হবে যে আপনি কফি খান না। তেঁতুল খাইলে অনেক সময় অনেক ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এরকম অনেক ইস্যু আছে যে ব্যাপারে আপনার ধারণা থাকতে হবে। আর কি, মানে এই জিনিসগুলোর সম্পর্কে যদি একজন চিকিৎসকের অন্তর্দৃষ্টি ক্লিয়ার হয়, তিনি যদি সচেতন হয়, তিনি যদি এই ব্যাপারে ওয়াইজ হন, ঠিক আছে, তাহলে তিনি বুঝতে পারবেন কিভাবে বিচক্ষণতার সাথে উপযুক্ত কাজটি করা যায়, এবং তিনি চিকিৎসার সত্যিকারের অনুশীলনকারী। এই এতগুলা কথা বলে হানিয়ান বললেন
যে তিনিই হবেন বিচক্ষণ চিকিৎসক এবং সত্যিকারের এই হোমিওপ্যাথির প্র্যাকটিসের অনুশীলনকারী। ঠিক আছে, এই কথাগুলো খুবই গভীর। এই আলোচনাগুলো আরো একবার শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আগামী ক্লাসে কিন্তু আবার জিজ্ঞাসা করবো। আমি আমার ক্লাসের সিস্টেমে এটা, আমি একটা ক্লাস দিব, ছেড়ে দিব, ব্যাপারটা এরকম না। আপনাদের কাছে জিজ্ঞাসা করবো কম বেশি, এবং ইন ফিউচারে কিন্তু আমি আপনাদের কাছে অ্যাসাইনমেন্ট দেবো। কথা হচ্ছে, জি স্যার। জি স্যার। এত থেকে এত নাম্বার অ্যাফোর্ডিং একটা অ্যাসাইনমেন্ট দেন, এরকমও আপনারা প্রস্তুত থাকেন। ঠিক আছে, এক কথা হচ্ছে যে আমি, আপনারা মানবতার কল্যাণকামী মানুষ, মানুষের আরোগ্য করবেন। আমি এই মানবতার কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছি। এটা আমার দায়িত্ব আপনাদের শেখানো, কম বেশি যতটুকু জানি। ঠিক আছে, এবং সেটা শেখাচ্ছি বলে আপনারা পার পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। আমি কষ্ট করতেছি, আমার কথা তো কিছু শুনতেই হবে আপনাদের, তাই না? জি অবশ্যই স্যার। আমি মনে করি এটা আমার রাইট। জি ঠিক স্যার। আছে, জি স্যার। জি স্যার। তাহলে আমরা 3 নাম্বার অ্যাফোরিজমটা কিন্তু বেশ বড় এবং এর ভিতরে অনেক গভীর কথা আছে। হ্যাঁ, এই কথাগুলোকে আপনারা পড়ে 3টা ভাগে ভাগ করবেন, 2টা ভাগে ভাগ করবেন। ভাগ করলে দেখবেন যে একটা ভাগে বলতেছেন ডাক্তারের অপরিহার্য 3টা জ্ঞান: ওষুধ সম্পর্কে জ্ঞান, রোগ সম্পর্কে জ্ঞান, ওষুধ সম্পর্কে জ্ঞান, ওষুধ প্রয়োগ সম্পর্কে জ্ঞান। আর একটা অংশে উনি বলতেছেন সেই ওষুধগুলা জাস্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্পেসিফিক করে আরো কিছু বিষয়, এবং এই ওষুধ অ্যাপ্লিকেশন ক্ষেত্রে যদি ডাক্তার এই বুদ্ধিগুলো রাখে, এই ধারণাগুলো সঠিকভাবে রাখে, তাহলে উনি একজন বিচক্ষণ চিকিৎসক এবং উনি একমাত্র ব্যক্তি যে এই হোমিওপ্যাথিটা চর্চা করার অধিকার রাখে, সত্যিকারের অনুশীলনকারী। এই কথাগুলো যে ডাক্তারগুলো মেনে চলে না, ওনারা সত্যিকারের চিকিৎসক না, হ্যানিম্যানের মতো। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। এরপরে আমরা চলে যাচ্ছি 4 নাম্বার অ্যাফোরিজম। আজকে এটা শেষ করব, এটা শেষ করে আমাদের ক্লাস শেষ হবে। হ্যাঁ, তবে ক্লাসের কিছু ডিসিপ্লিন একটু পরে বলবো, কারণ ক্লাস একটু লেন্দি হয়ে যায় বিভিন্ন কারণে। সেই কারণগুলো একটু সংক্ষেপে বলে দেবো শেষে। 4 নাম্বার অ্যাফোরিজমটা একজন একটু পড়েন তো। আগে যিনি পড়ছিলেন উনি না, আরো একজন পড়েন। সবাইকে আগে আসতে হবে আস্তে আস্তে। একটু সাহস করে পড়ে ফেলেন, কোনো বিষয় না। আমরা তো একটা ফ্যামিলির মতো হয়ে যাবো আস্তে আস্তে, তাই না? জি জি, পড়েন। কি যেন হাত তুললেন, হাসনাতুল রানী। বলতেছি পড়বো স্যার। না, আমি একটা ডিসিপ্লিন বলছি, হাত তুলতে হবে। হাত তুলছেন হচ্ছে হাসনাতুল রানী, আপনি বলেন। স্যার, সূত্র 4, একই রূপে তিনি স্বাস্থ্য সংরক্ষক যিনি, যদি তিনি জানেন কি কি জিনিস স্বাস্থ্য নষ্ট করে এবং রোগ উৎপাদন করে এবং সুস্থ জনগোষ্ঠী থেকে এইসব কারণসমূহ কিভাবে দূর করতে হয়। রাইট, তাহলে হ্যানিম্যান এতক্ষণ করে আপনাদের ডাক্তারি শিখালেন, তোমার এই জ্ঞান থাকতে হবে, রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ওষুধ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সেটা প্রয়োগ বিদ্যা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এইবার উনি একটু বাউন্ডারির বাইরে গেলেন। বাউন্ডারির বাইরেটা কি? উনি গেলেন হচ্ছে এইবার পারিপার্শ্বিক অবস্থার উপরে, যেটাকে হোমিওপ্যাথির ভাষায় বলা হয় এক্সাইটিং কজ। ঠিক আছে, এক্সাইটিং কজ আমি কিছুটা আইডিয়া একটু দিয়ে আসছি তখন। ঠিক আছে, হ্যানিম্যান 4 নাম্বার সূত্রে বলতেছেন যে একই সাথে একজন স্বাস্থ্য সংরক্ষক হিসাবে, অর্থাৎ একজন ফিজিশিয়ান হিসাবে, আপনাকে এতক্ষণ কি বললো? এতক্ষণ কিন্তু উনি আপনাকে বললো যে এই করলে তুমি একজন আদর্শ ডাক্তার। তাহলে আদর্শ ডাক্তার হইলে এবার আরেকটু মাথাটা খাটাও। ঠিক আছে, এক চোখে 4 চোখ বানাও। সেটা কি হবে? যে এই একজন স্বাস্থ্য সংরক্ষকের আর একটা দায়িত্ব আছে। তিনি বলতেছেন যে আরো একটা জ্ঞান তার রাখতে হবে, সেটা হচ্ছে স্বাস্থ্যের বিঘ্ন ঘটায়, রোগ সৃষ্টি করে এবং এই রোগটাকে কন্টিনিউ বহাল রাখে। ঠিক আছে, এবং
এই রোগটা বহাল রাখে মানে এই রোগটা ধরেন একজনের ঠান্ডা লাগছে, সে স্যাঁতসেঁতে পরিবেশে থাকে, তার ঠান্ডা সারতেছে না, এটারে বলে বহাল রাখা। ঠিক আছে? এবং একজন অসুস্থ ব্যক্তি থেকে এগুলো থেকে কিভাবে দূর করা যায়, ঠিক আছে, সেই পদ্ধতিটা সম্পর্কেও উনি ধারণা তাকে রাখতে হবে। অর্থাৎ যেটাকে বলা হয় ডাক্তারের একটা পারিপার্শ্বিক জ্ঞান রাখতে হবে। ঠিক আছে? একটা পারিপার্শ্বিক জ্ঞান রাখতে হবে। এই জন্য হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু অন্যান্য ডাক্তারদের থেকে অনেক বেশি স্টাডি করতে হয়। তাকে যেরকম জানতে হয় এটাকে বলে স্বাস্থ্য বিজ্ঞান। আপনাদের সেকেন্ড ইয়ারে একটা সাবজেক্ট আছে যেটাকে বলে হাইজিন। হাইজিন, এই হাইজিনের ব্যাপারটা, এখানে হাইজিনের ব্যাপারটা বলা হচ্ছে। হাইজিনের ব্যাপারটা কি, যে যেই বিষয়গুলো রোগীর স্বাস্থ্যের বিঘ্ন ঘটায়। একটা লোককে যখন আপনি কেস টেকিংটা করবেন, তার রোগ টোটাল লিপিবদ্ধ করবেন, তখন দেখবেন হয়তো তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি করেন, সে বললো যে আমি মাটি কাটি। সে আপনার কাছে নিয়ে আসছে কি মাজা ব্যথার ট্রিটমেন্টের জন্য। যে লোক মাটি কাটতে কাটতে বুড়া হয়ে গেছে সাপোজ, সে লোকের তো মাজা ব্যথা হওয়াটা কি অস্বাভাবিক? এই ক্ষেত্রে তাকে সুস্থ ওষুধে করতে পারবে না শুধুমাত্র, তাকে বলতে হবে যে আপনার পেশাটা একটু পরিবর্তন করে, তা নাহলে আপনার এই রোগ সারবে না। ঠিক আছে? স্থায়ীভাবে সারবে না। এরকম অনেক 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 ফ্যাক্টর থাকে। একটা রোগী যখন আসে তখন অনেক ফ্যাক্টর থাকে। ঠিক আছে? ওই যেরকম তখন বললাম যে হাইপার টেনশনের রোগী জামাই বউ ঝগড়া করে। ঠিক আছে? এই ছাড়া তো আরো বহু কিছু আছে। এখন তো মোবাইল আছে হাতে, সারা রাত ধরে। এই যে গতদিনে আমার একজন পেশেন্টে আসছে, জিজ্ঞাসা করলাম যে তুমি, তার ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম হয় না। ঠিক আছে? এটা প্রথমে তো করছিলাম গতদিন, একটু খোঁজ মানে জিজ্ঞাসা করলাম ফলো আপের সময় যে তুমি কি, আমার ফ্রেন্ড হয়, আমি বললাম তুমি কি মোবাইল পাশে নিয়ে ঘুমাও? বললো যে হ্যাঁ। আমার তখন বোঝা হয়ে গেছে যে তার কেন ঘুম আসে না। আমি যেহেতু আমার বন্ধু মানুষ, আমি বললাম যে দেখো আমি মোবাইলটা এখানে রেখে আমি ঘরে যাই ঘুমাই, আমার মোবাইল থাকে আমার থেকে 100 মিটার দূরে। ঠিক আছে? এবং সাইলেন্ট করে রেখে দিই। তার মানে আমার এক্সাইটিং কজ, এবং আমি আশা করি যে সামনের দিন থেকে সে যদি আমার গাইড ফলো করে, বলবে যে আমার আর ঘুমের ট্যাবলেট লাগে না, কারণ তার ঘুমটা ব্যাহত করতেছে মোবাইল। কথা বুঝছেন? এগুলোকে বলা হয় এক্সাইটিং কজ। এগুলো রোগকে বহাল রাখে, ওই যে বহাল রাখতেছে। এই ঘুমের ট্যাবলেট না খাইলে তার ঘুম আসে না। আমার তো হবে বলতে ঘুমের ট্যাবলেট নাই রে বাবা, আমি কোত্থেকে দিব? একটা জিনিস তুমি জিয়ায় রেখে দিবে আর ওষুধ খাবা ভালো হয়ে যাবে, এটা কি সম্ভব? একজন বিখ্যাত ডাক্তারের একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করবো আমি। ঠিক আছে? ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নাই। খুবই প্রমিনেন্ট ডাক্তার ছিলেন। ওনার কাছে একজন রুগী আসতেন, হাতের আঙুলের এই যে এইখানে ঘা হতো, এখানে আমার আঙুলটা তো দেখা যাচ্ছে না, এই যে এখানে ঘা হতো। উনি বহুত দিন ট্রিটমেন্ট করছেন, 2-3 বছর। ঘাও সেরে যায় আবার হয়, সেরে যায় আবার হয়। উনি কোনো কারণে খুঁজে পাচ্ছেন না যে কি রে বাবা, কোনো কারণ নাই, সব ঠিক আছে, ওষুধ ঠিক আছে, সিলেকশন ঠিক আছে, কোনো ভুল নাই, তারপরে ঘাও সারে আবার হয় কেন? পরে উনি জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি জবা ফুল তোলো? উনি বললেন হ্যাঁ আমি প্রতিদিন তো জবা ফুল তুলি। ঠিক আছে? কারণ রোগীর তো কেস টেকিং সে করছে, সে জানে যে রোগীর লাইফ স্টাইল কি। একদিন তার মাথার মধ্যে ক্র্যাক করছে, মনে হয় নিশ্চয়ই জবা ফুল তোলে। কেন? হিন্দু মানুষ, ইন্ডিয়ান ডাক্তার, পূজা করে, পূজার সময় নাকি জবা ফুল তোলে। ঠিক আছে? ফুল তোলার একটা অভ্যাস আছে, তো উনি প্রায়ই জবা ফুল তোলে। জবা ফুলের ওই ডানটা, যে ইয়েটা থাকে, ডাঁটাটা থাকে, ওইটার সাথে দেখবেন যে ছোট ছোট ইয়ে ধারালো ছোট ছোট কাঁটা থাকে, খুব সূক্ষ্ম, কাঁটার মতো মনে হয় না, এটা অনেকটা ভেলভেটের মতন থাকে। ওটা কিন্তু ছোট ছোট কাঁটা। এই কাঁটাগুলো যখন তার ঘায়ের উপরে প্রতিদিন লাগে, বা প্রায়ই লাগে, তখন ওইখানে আবার ছিলে যায়। একদিক দিয়ে চামড়া, নতুন চামড়া হয়, উনি জবা ফুল তোলে, ওইখানে ঘষা লেগে আবার ছিলে যায়। ঠিক আছে? তো উনি বললেন যে তুমি কাল থেকে জবা ফুল তোলা বাদ দেবা। ঠিক আছে? তারপরে আমার সাথে 1 সপ্তাহ পরে আসবে। 1 সপ্তাহ পরে যায় দেখে ওনার আর কোনো প্রবলেম নেই, এবং ওনাকে আরো কিছুদিনের জন্য কাজটা করতে নিষেধ করলো।
এবং পার্মানেন্টলি কিওর হয়ে গেল সে। তাহলে একটা ডাক্তারের কতটুকু নলেজ থাকতে হয় যে সেই স্পেসিফিক উল্লেখ করছে যে তুমি কি জবা ফুল তোলো, কথা বলছেন? প্রশ্ন একটু পরে নিচ্ছি, 2 মিনিট পরে। তো মোটামুটি এই অ্যাফোরিজমটা বুঝতে কারোর কোনো সমস্যা হয়েছে হাত তোলেন, আমি জিজ্ঞাসা করি। এক্সাইটিং কজ যেটা বললাম, পারিপার্শ্বিক কথার জ্ঞান, ডাক্তারের সেই জ্ঞানটাও রাখতে হয়। এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার। না। হয় নাই। হাত তুলেছিলেন কে যেন? স্যার আমি স্যার জি বলেন। স্যার আসলে আমি ওই যে আপনি স্যার ঘুমের ওষুধের কথা বলছিলেন তো স্যার, এই জন্য আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলতে চাইছিলাম যে আমি ছাত্র জীবনে খুব ডিপ্রেস ছিলাম তো আমি এলোপ্যাথি ঘুমের ওষুধ খাইছিলাম। হ্যাঁ, এরপরে আমি হোমিও ট্রিটমেন্টে আসার পরে ডাক্তারের কাছে আমার কেস টেকিং হয়েছিল ডাক্তারের কাছে। হ্যাঁ, তো লাস্টে যখন শুনলেন যে আমি ঠিকমতো ঘুমাই না, তুমি আমাকে পেসিফ্লোরা দিছিলেন, পেসিফ্লোরা কিউ। তো ওইটা জানি না আমার সাথে এতটাই ম্যাচ হচ্ছিল, ওটা গন্ধ শুকলে আমি ঘুমায় যেতাম। মানে ব্যাপারটা এরকম ছিল যে খাওয়াও লাগতো না, শুধু গন্ধ শুকলেই মনে করেন আমার মাথার মধ্যে চক্কর দিত ঘুমের আর কি। হুম। আচ্ছা, আমি তো জানি না, উনি যেহেতু আপনার কেস টেকিং করছিলেন হয়তো ম্যাচ হয়েছিল এই কারণে দিতে পারেন। আই ডোন্ট নো, আমি এই বিষয়টা জানি না। তবে মানে আপনার ব্যাপারে বলতে পারবো না আর কি। ঠিক আছে, হইতে পারে যে আপনার সাথে সিমিলার, ওই যে রোগের চিত্রের সাথে মিলে উনি হয়তো দিচ্ছেন, জাস্ট কাজ হয়েছে। হ্যাঁ, আমি সেম ওষুধ অনেকের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট মানে না কাজ মানে হবে না, রিকমেন্ড করছিলাম, কিন্তু এটা কাজ কাজ হয় না, হবে না, কাজ শুধুমাত্র হবে না, আমারটার ক্ষেত্রেই হইতেছিল। কাজ হবে না, ওইটা হোমিওপ্যাথি না। ঠিক আছে, এই এই আপনার এই প্রসঙ্গে একটা সংক্ষেপে বলি যে একটা ফ্যামিলির 10 জন রোগীর জ্বর আসছে, আপনি 10 জন রোগীকে হোমিওপ্যাথির কাছে নিয়ে আসবেন, 10 জন রোগীর জন্য 10 রকম ওষুধ লাগতে পারে। কথা বুঝছেন? হোমিওপ্যাথি এরকম, কারণ 10 জনের জ্বর হওয়ার কারণ 10টা। ঠিক আছে, আপনি হয়তো মনে করতেছেন যে সিজনাল জ্বর, সবার ঠান্ডা লাগে, এই শীতকাল আসছে এই জন্যই জ্বর আসছে, বা গরমকাল আসছে এই জন্যই জ্বর আসছে, ব্যাপারটা তা না। 10 জনের কনস্টিটিউশন 10 রকম, 10টা ওষুধই লাগতে পারে, অথবা 10 জনের 5 রকম ওষুধ লাগতে পারে। এই জন্য আপনার ওই ওষুধটা আরেকজনকে সাজেস্ট করে কোনো লাভ নেই। জি, স্যার এই যে হাসনাতুল রানী, আপনি বলেন, হাত তুলেছেন। স্যার হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এটা সবার জন্যই হয়তো অনেক উপকার হবে। মানে আমার ভাই আর কি, ও হচ্ছে জার্মানিতে থাকে, হেনিম্যানের দেশে আর কি। তো ওর হচ্ছে একটা সমস্যা, মানে কোমরের নিচে একটা ম্যাচ টাইপের, এটা অনেক বছর থেকে, প্রায় 7-8 বছর থেকে এটা সমস্যা। ও এতদিন সে জার্মানিতেই ট্রিটমেন্ট করতেছিল, হোমিওপ্যাথিতে না, অ্যালোপ্যাথিতে, জার্মানিতেই। তো দেশে আসলেও সে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে, ইনজেকশন দিছে, মেডিসিন খেয়েছে, ঠিক আছে, হোমিওপ্যাথিও কিছু খেয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। আর জার্মানির ওষুধও কোনো কাজ হচ্ছে না। কিন্তু এইবার সে আসলে আমি আর কি যে আন্টির কাছ থেকে ওষুধ নেই, তার কাছ থেকে তার লক্ষণ শুনে আমি একটা ওষুধ দিছিলাম। এখন সে আবার চলে গেছে, যে 10-12 দিন হলো যে আবার জার্মানি চলে গেছে। সে আমাকে ফোন করে বললো যে আপু, এটা তো আমার একদম শেষ হয়ে গেছে, এত 8 বছরের ওষুধেই মানে কয়েকদিন মাত্র ইউজ করার পরে মানে এটা পড়ে গেছে, আর ঘুমের মধ্যে পড়ে গেছে, আমি বুঝলামই না কিভাবে কি হয়ে গেল। মানে এটা হচ্ছে যে হোমিওপ্যাথির একটা মিরাকেল বলা চলে। এতদিন ধরে সে ট্রিটমেন্ট করতেছে, হয়নি, আর এটাতেই একদম এরকম ভালো হয়ে বহু গেছে আসলে। অসংখ্য ঘটনা আছে, এগুলা বলে শেষ করা যাবে না। প্রাসঙ্গিক হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, মানে এই করবেন। যে আমি বললাম যে আর কি, এটা একটা আপনারাও এরকম এখনই পারছেন, ভবিষ্যতেও পারবেন। তবে আপাতত আপাতত মানুষকে ওষুধ দিয়েন না, আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে আরো কিছুদিন যাক, একটু হোমিওপ্যাথিটা কি বোঝেন। হ্যাঁ, আরোগ্য কিন্তু 2 রকম আছে, হানিম্যান বলছেন আদর্শ আরোগ্য, এইটা মাথায় রাখবেন, আদর্শ আরোগ্য। হ্যাঁ, দেখবেন আমি আমি এদিনও বলছিলাম যে বেশিরভাগ, এই কথাটা আপনারও আপনার একটু খারাপ লাগতে পারে, আপনি ছিলেন কিনা জানি না ওই ক্লাসে, প্রথম দিন দ্বিতীয় দিনের ক্লাসে, বেশিরভাগ নবীন চিকিৎসকগণ, কারণ একটা মানুষের আগে আপনার খুব ভালো লাগছে, ভালো হয়ে গেছে, তাই না? স্বাভাবিকভাবে ভালো লাগার কথা, একটা মানুষ ভালো হইলে তো ভালো লাগবেই, ডাক্তারের তো ভালোই লাগবে। ঠিক আছে, যে না খুব হোমিওপ্যাথি ভালো কাজ করছে। কেন আমি এটা একটু বলতেছি যে এটার ব্যাপারে খুব সতর্ক থাকবেন আপনারা। সেটা হচ্ছে যে আপনার ওষুধ দেওয়ার পরে দেখবেন যে নতুন ডাক্তাররা প্রচুর পোস্ট দেয় যে একটা চুলকানি জাতীয়, চুলকানি, ঠান্ডা চুলকানি, সর্দি কাশি, এগুলোর পোস্টই বেশি দেয়। কারণ এটা 2টা ঘটনা ঘটে। হ্যাঁ, বিশেষ করে চুলকানি জাতীয় রোগের, যেগুলো স্কিনের ডিজিজ,
এই টাইপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটে, সেটা হচ্ছে এটা সারলেও বোঝা যায় সেরে গেছে এবং এটা সাপ্রেসড হলেও মনে হয় সেরে গেছে। সাপ্রেসড বলতে স্কিন থেকে ওটা আউট হয়ে অন্য কোথাও চলে গেছে শরীরের ভিতরে, ঠিক আছে? তো এই ঘটনাটা সবচেয়ে স্কিন ডিজিজের ক্ষেত্রে বেশি ঘটে। হ্যাঁ, তো এই জায়গায় সবচেয়ে বিগ মিস্টেক হয় এবং সেটা অন্য একটা রোগে রূপান্তরিত হয়ে পরে প্রকাশিত হয়। এই জন্য সঠিক ওষুধ নির্বাচন করতে হলে আপনাকে আদর্শ ডাক্তার হতে হবে। তো আপাতত আপনারা কাউরে ওষুধ আগেই দিয়েন না, আগে আদর্শ আরোগ্য কি এটা একটু শিখে নেন, তারপরে দিয়েন, ঠিক আছে? নাহলে কোনটা সাপ্রেসড হচ্ছে কোনটা সেরে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, মেহেদী হাসান আপনি হাত তুলেছিলেন, একটু সংক্ষেপে প্রশ্ন করেন। স্যার ওই 3 নাম্বার সূত্র নিয়ে আমার একটা জানার বিষয় ছিল, জাস্ট কিউরিসিটি থেকে। জি, এখানে হলো চিকিৎসক বলছে, এখানে চিকিৎসকের ব্যাপারে বলা হয়েছে যে রোগ থেকে কি কি আরোগ্য মানে কি কি সিমটম আমি দূর করতে চাই সেই সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে। এখন স্যার যেমন মনে এখানে করেন কিন্তু সিমটমের কথা বলা হয়নি, রোগীর একটা স্বতন্ত্র রোগ থেকে আমাকে কি কি আরোগ্য করতে হবে, কি আরোগ্য কি কি না, কি আরোগ্য করতে হবে, এখানে কি হোয়াট, ঠিক আছে? আচ্ছা আমি স্যার যেটা আমি যে শুধু অল্প একটু একটু জটিল হয়তো আমার ফ্যাক্টর, আমি বোঝাটা এই জন্য আলোচনাটা ওইভাবেই করছিলাম। আবার বলেন, আপনার প্রশ্নটা আবার বলেন। স্যার আমি যে যেরকম সাজাইছিলাম প্রশ্নটা মেনলি আমি বলতে চাইছিলাম স্যার, যেমন যদি মনে করেন স্যার আমার একজন রুগী আর কি, যেমন মনে করেন স্যার আমি একজন অটিস্টিকের রুগী, তো হুম অটিস্টিকের রুগীর সাধারণত দেখা গেছে যে কিছু কিছু স্পেশাল কোয়ালিটি থাকে যেটা অন্যদের থেকে একটু স্পেশাল। হুম এখন আমি দুইটা ওষুধ আমার সামনে আছে। হুম একটা ওষুধ তার সম্পূর্ণ হলো গিয়া যে লক্ষণ আছে তার সাথে মিলে, আর হুম আরেকটা ওষুধ আছে সেটাও মিলে, বাট অটিস্টিক যে তার যে ক্ষমতাটা ওই ক্ষমতার সাথে মিলে না। কারণ আমি যদি দুইটা ওষুধ যদি আমি তার শরীরে প্রয়োগ করি আলাদা আলাদা ভাবে, তাইলে দুইটাই কি কাজ করবে? যেমন আমি ব্যক্তিগতভাবে চাইতেছি যে তার মধ্যে যে স্পেশাল যেটা কোয়ালিটি, যেমন সে যোগ বিয়োগ গুণ ভাগ এটা অতি স্বাভাবিক লোকের থেকে অতি ভালোভাবে করতে পারে, আপনার যেহেতু টোটাল কনসেপ্টটাই রং, ঠিক আছে? নাম্বার ওয়ান, সমস্ত লক্ষণই রোগীর ইন্ডিকেশন না, ঠিক আছে? নাম্বার টু, 2 নাম্বার হচ্ছে আপনার যেই পদ্ধতিতে চিন্তা করতেছেন তার ওই সুপার পাওয়ারটা থাকবে, বাকিগুলো ভালো হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। নাম্বার 3 হচ্ছে 2টা ওষুধ প্রয়োগ, মানে প্রত্যেকটা থিঙ্কিং হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে, অর্গাননের না স্যার দৃষ্টিকোণ দুইটা থেকে রং। বলতে স্যার যেমন প্রথমটা আমি প্রয়োগ করলাম এইটার যে ফল, আবার আমি প্রথমটা স্বতন্ত্র আপনি আরেকটা। আপনি 10টা লক্ষণ মিলায় আপনাকে যদি এবার আমি আরো 20টা ওষুধের তালিকা দিই ওই টাইপের, এবার তো আপনি ভিমরি খেয়ে যাবেন কোনটা দিব। আপনার যে ওষুধটা আপনার কাছে মনে হচ্ছে যে লক্ষণের সাথে মিলছে, এরকম আমি আরো 10টা ওষুধ দিব আপনাকে। এবার ওই 10টা ওষুধ পড়ার পরে আপনি ভাঙা চাকা খেয়ে যাবেন। এখন ওষুধ হলো 11টা, আপনি আগে একটা পড়ছিলেন, আরো 10টা আমি দিলাম, এই 11টার মধ্যে থেকে এবার আপনি কোনটা দেবেন? কারণ ওই 11টার ওষুধের মধ্যে দেখবেন যে সব লক্ষণ মিলে গেছে, প্রায় ম্যাক্সিমাম লক্ষণেরই মিল আছে। কথা স্যার বুঝছেন? এইসবের এই ক্ষেত্রে তাহলে কি জায়গায় করবো? হচ্ছে এই জায়গায় হচ্ছে হোমিওপ্যাথিক ফিলোসফি, এই জায়গায় অর্গানলটা প্রয়োজন, ঠিক আছে? এই বিগ মিস্টেকের জন্য হ্যানিম্যান প্রথমে এতগুলা কথা কইছেন যে রোগের মধ্যে থেকে আমাকে কি সারাতে হবে। ওই যে যে প্রশ্নটা আংশিক আসছে আপনার মধ্যে, যে অটিস্টিক শিশুর মধ্যে থেকে আপনি কি অটিস্টিকের যে বিষয়গুলো সেটা সারাবেন, নাকি ওই যে তার এক্সট্রা অর্ডিনারি যে গুণটা আছে ওইটারে বাদ দিয়ে অন্যগুলা সারাবেন? আপনি কি তার অটিজমটা সারাবেন না লক্ষণগুলা সারাবেন? তার লক্ষণগুলো, অটিস্টিক শিশুর লক্ষণ বের করার ছোটা, ঠিক আছে? সঠিক লক্ষণ, পিওর লক্ষণ, টোটালিটি অফ সিমটম। এখানে লক্ষণ নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে, এখানে ফ্যাক্ট হচ্ছে রোগীর চিত্র, সে মানুষটা কেমন, কথা বলছেন? তার ভিতরে কি বসবাস করতে হয়, সে কোন টাইপের মানুষ, সে মানুষটা কেমন, সেটা বের করতে হবে। নাম্বার টু, একটা মানুষের মধ্যে অনেকগুলো রোগের লেয়ার থাকে, অটিজমটা তার সুপারফিশিয়াল লেয়ার, আপনি দেখতে পাচ্ছেন। এই অটিজমের ব্যাকগ্রাউন্ড কি, সেই ব্যাকগ্রাউন্ড লেয়ারে কি আছে,
ফার্স্ট ওষুধ সিলেকশনের সময় অনেকগুলো ওষুধ চলে আসে, যে রেপার্টরি করলে অনেকগুলো ওষুধ চলে আসে, বুঝছেন? তখন পুরো পিকচারটা ক্লিয়ার হয় যে আমি সঠিক লাইনে যাচ্ছি কিনা। একজন হোমিওপ্যাথি ডাক্তার কিভাবে প্রোগনোসিস করে, এইভাবে করে। এই জন্য অটিজম নিয়ে কোনো খেলা করেন না, খুব সতর্কভাবে একজন বিশেষজ্ঞ, হোমিওপ্যাথিতে বিশেষজ্ঞ হয় না, একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আগায়েন, ঠিক আছে? তারপরে হাত তুলেছিলেন আব্দুল্লাহ বিন আনসারি। আসসালামু আলাইকুম স্যার। স্যার এইটা আমরা যে এই সূত্রগুলি পড়তেছি বইয়ে যেভাবে লিখছে এটা তো মুখস্থ রাখা খুব কঠিন। আপনাকে তো আমি যদি মুখস্থ রাখতে আমি বলি নাই, এইগুলো তো ভেঙে ভেঙে বলতেছি। না আমি যদি পরীক্ষা খাতা কি স্যার বানাই দিব, নিজে থেকে বানাই দিব নাকি এই কিভাবে প্রসঙ্গে একবার কথা বলছি, আপনি আপনার মতো করে লিখবেন যেন হানিম্যান যেটা বলতে চাইছে সেটা ড্রপ না পড়ে। আর স্যার আমাদের প্রথম বর্ষের জন্য কয়টা সূত্র পর্যন্ত পড়তে হবে? 291টার মধ্যে? প্রথম বর্ষে সম্ভবত 82টা সম্ভবত। 82টা। জি। ধন্যবাদ। আচ্ছা, এবারে মোহাম্মদ কামরুজ্জামান ফারুকী। জি স্যার, আমি বিষয়টা জানতে চাচ্ছিলাম। আপনি একটা কথা বলছেন যে একসাথে একাধিক ওষুধ প্রয়োগ করা যায় না। এখন না। ওই নেট্রাম সালফের সাথে কি একজন বলছে যে মাদার টিংচার নাকি খাওয়া যায়। এখন ওই টিউক্রিয়াম এখন মাদার আপনি টিংচার একজনের কথা শুনবেন না অর্গানের কথা শুনবেন, আগে আপনাকে এই ডিসিশনটা আনতে হবে, নিতে না হবে। এখন এই চিকিৎসাটা আমি নিচ্ছি, সেজন্য স্যার আপনাকে বলতেছি। এখন আমি ওই নেট্রাম সালফের সাথে টিউক্রিয়াম মাদার নাম্বার ওয়ান হচ্ছে যে মাদার টিংচার হচ্ছে হোমিওপ্যাথির শুরু। জি। হানিম্যান যখন প্রথম হোমিওপ্যাথি চাইনা ওষুধ খাইলেন, খায় টেস্ট করলেন নিজের উপরে, সিঙ্কোনা চাইনা যেটাকে বলা হয়, দিস ইজ মাদার টিংচার। এই মাদার টিংচার উনি যখন রোগ সারাইতে পারতেছিলেন না, রাগ করে ছেড়েই দিলেন, হোমিওপ্যাথিও ছেড়ে দিলেন, আরো গবেষণা করলেন, তখনই উনি মাদার টিংচার ম্যাক্সিমাম বাদ দিয়ে দিয়েছেন। উনি তখন কি করলেন, শক্তিকৃত ওষুধ, বলা হয় না শক্তিকৃত ওষুধ, শক্তিকৃত ওষুধ হচ্ছে মাদার টিংচারের অনেক উপরে গ্রেডে। এরপরে উনি 1x 2x 3x 4x 12x করলেন, এটাতেও উনি সন্তুষ্ট হলেন না। তারপরে উনি 30 200 1m 50 মিলিসিমাল, সেখানেও সন্তুষ্ট হলেন না উনি। 50 মিলিসিমাল অর্থাৎ আরেকটা পদ্ধতি উনি আবিষ্কার করলেন, কথা বলছেন না? এবং কোন ক্লাসিক্যাল ডাক্তাররা নিতান্ত রেয়ার, খুব রেয়ার, উনি যদি 1000টা রোগী দেখেন হয়তো 1-2টা রোগীতে মাদার টিংচার খুব রেয়ারলি ব্যবহার করছেন। আপনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাদার টিংচার ব্যবহার করতে দেখবেনই না, ঠিক আছে? দেখা যাচ্ছে যে একটা মুমূর্ষ রোগী মরে যাবে, ওরা মাদার টিংচার না দিলে সহ্য করতে পারে, শক্তিকৃত ওষুধ দিলে ওর সহ্য করার ক্ষমতা নাই, ঠিক আছে? তখন মাদার টিংচার দেওয়া হয়। আর কিছু স্পেসিফিক ইস্যু থাকে, খুব রেয়ার, সেগুলো খুব কম। নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা মানুষের শরীরে 2টা ওষুধ এট এ টাইমে কাজ করেই না। হ্যাঁ করে, কখন? আপনি অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট করে আপনার 2 রকম ব্যথা পাইছেন। একটা হচ্ছে একটা ওই আপনার মাংস বেশি থ্যাতলায় গেছে, কালশিটে হয়ে গেছে, কালচে হয়ে গেছে, ঠিক আছে? আর একটা হচ্ছে ওইখান থেকে আপনার হাড়ে ব্যথা হবে, হাড়ের ভিতরে ব্যথা করতেছে। তাই 2 ধরনের ব্যথা আপনার, একটা হচ্ছে মাংসে ব্যথা, আর একটা হচ্ছে হাড়ের ভিতরে ব্যথা। এবং এটা কি, এটা হচ্ছে অ্যাকিউট, অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা হঠাৎ সমস্যা। এইসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে 2টা ওষুধ ব্যবহার করে, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাকিউট প্রবলেম, তাৎক্ষণিক একটা রিলিফ দিতে হবে, কথা বুঝছেন? কিন্তু কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কোনো সময় আমি দেখি নাই, বা হানিম্যানও অনুমোদন করেন নাই 2টা ওষুধ, 2টা কেন, মানে 2টা ওষুধ ব্যবহার করা আমার সাথে মাদার টিংচার, ইম্পসিবল ব্যাপার। এর একটা সহজ যুক্তি হচ্ছে যে হানিম্যান ওষুধগুলো প্রয়োগ করছে সঠিক সুস্থ মানুষের উপরে, এবং একটা ওষুধ একটা মানুষের উপরে প্রয়োগ করা হয়েছে, একবারেই সে সিমটম করছে। একটা মানুষের উপরে 2টা ওষুধ প্রয়োগ করেন নাই তো, যে আপনি 2টা ওষুধ প্রয়োগ করে দেখবেন যে কাজ করে না। এটার পিছনে অনেক যুক্তি দেখায়, কিন্তু কোনো যুক্তি আমরা নেই না, অন্তত হোমিও ডাইজেস্ট নেই না, কারণ হ্যানিম্যানের অর্গানের বাইরে আপনি যাইতে পারবেন না। যারা অনেকে বলেন হোমিওপ্যাথি
অর্গানন হানিম্যান থাকলে তো আরো সংস্করণ করতেন, আরো আধুনিকায়ন করতেন, হানিম্যান করতেন, সেটা হানিম্যানের বিষয়। আপনি আগে প্রমাণ করেন যে অর্গাননের এই সূত্রগুলো ভুল, তারপরে আমি আপনার কথা নেব, তার আগে তো নেব না, তাই না? এক জি কথা স্যার। শেষ। একাধিক ওষুধ প্রয়োগ করার কোনো একটা অনুমোদন হানিম্যান দেন নাই। আগে প্রমাণ করেন যে হানিম্যান এটা ভুল বলছেন, সাইন্টিফিক্যালি প্রমাণ করবেন, তারপরে আমি আপনার সব কথা নিব, তার আগে নিব না। এবং আমি প্রমাণ করবো যে উনি সঠিক বলছেন। আমার কাছে প্রমাণ আছে, লক্ষ লক্ষ প্রমাণ আছে। ঠিক আছে? তাহলে একসাথে যে এই দুইটা খাচ্ছি তাহলে কি কোনো ওষুধেই কাজ করবে না? এটা আমি বলতে পারবো না, হয়তো কোনো নির্ধারিত একটা ওষুধ কাজ করবে, অথবা কোনোটাই করবে না। ঠিক আছে? জি অথবা স্যার। আপনার রোগটা সাবটেস্ট হয়ে যাবে। এটাকে আমরা বলি ডিসরাপ্টেড কেস। এইসব উল্টাপাল্টা করতে করতে রোগীদের এমন অবস্থা হয়ে যায়, পরে কোনো রোগই সারে না, বলে যে হোমিওপ্যাথিতে কাজ করে না। ঠিক আছে? এবং এই ডিসরাপ্টেড, এই যে কিছুদিন আগে আমাদের হোমিওপ্যাথিস্ট একটা ভিডিও দেওয়া হয়েছিল, দেখেন, পিএইচডি ডিসরাপশন। এলোপ্যাথি ওষুধের খায় রোগী খারাপ হয়ে আসলে সেটা তুলে নিয়ে আসা যায়, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দ্বারা ডিসরাপ্টেড হলে ওই রোগী ভালোও করা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তাররাও আর পারেন না, কারণ হোমিওপ্যাথি ওষুধ ফিজিওলজিক্যাল চেঞ্জ করে ফেলবে আপনারা। প্রুভিংটা খেলাখেলি বিষয় না। ঠিক আছে? এরপরে মেহেদী হাসান, আপনি হাত তুলছিলেন, একটু সংক্ষেপে বলেন, আমি আর বেশিক্ষণ থাকতে স্যার পারবো এটা না। আমার এই প্রশ্নটা হলো গত ক্লাসের উপরে আর কি। গত হুম, ক্লাসে আপনার সাথে লাস্ট একবার কথা হয়েছিল এই হোমিওপ্যাথি ওষুধের প্রুফিং নিয়ে। হুম, তো স্যার এটা হুম। একটা আমার প্রশ্নটা আমার মাথায় আসছিল, মানে একটু কিউরিওসিটি আসছিল যে আমরা তো এইসব হোমিওপ্যাথি ওষুধের প্রুফিং তো সেটা অনেক আগে হয়েছে, আপনি বলছেন প্রায় 150 বছর আগে। হ্যাঁ, তো আপনি হানিম্যান যেগুলো প্রুভিং করছেন এগুলো 200 বছর আগে হয়েছে। তো এখন স্যার আগের সময়কার মানুষের জীবনী শক্তি, ওই সময়কার মানুষের মূল্যবোধ, তারপর ওই সময়কার এটার পারিপার্শ্বিক এটার অবস্থা। একমাত্র অ্যান্সার হচ্ছে 200 বছরে কোনো হোমিওপ্যাথি ওষুধ বাজেয়াপ্ত হয়েছে কিনা আপনি দেখাতে পারবেন? কারণ স্যার এই যে যেমন স্যার আপনি মানে প্রায় সময় একটা বলেন, কাজ করে না বলে বাজেয়াপ্ত হয়ে গেছে, এটা দেখাতে পারবেন? একটা ওষুধ, একটা অনলি সিঙ্গেল রেমেডি। তো স্যার যেমন আপনি প্রায় সময় বলেন যে কিছু ইনকিউরেবল ডিজিজ, আর ইনকিউরেবল ডিজিজটা কি স্যার এই কারণে হইতেছে যে না সেটা না 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 না, আমি তো বললাম যে হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে হার্টের ভালভের একটা অংশ নষ্ট হয়ে গেছে, পচে গেছে। ওইটারে তো সার্জারি করা ছাড়া কোনো উপায় নাই, ওটা তো আর ওষুধে ভালো হবে না, ওষুধ স্যার কি হাঁপানি, নতুন স্যার করে? আপনি হাঁপানিরও উদাহরণ দিছিলেন। হ্যাঁ, হাঁপানি 20 বছর ধরে অত্যাচার করতে করতে তার হার্টের ইনকিউরেবল বলতে কি, তো কিছুদিন আগে একটা পেশেন্টের হচ্ছে হার্টের একটা সাইডে পছন্দ ধরে গেছে, কথা বলছেন, একটা সাইডে পছন্দ ধরছে এবং তার হার্টে বলতেছে, ফুসফুসে তার শ্বাসকষ্ট হচ্ছে এবং তার ক্যান্সার গ্রো করছে। পরে তার ক্যান্সারটা ভালো হচ্ছে, কিন্তু এইটুক বলা যায় যে ফুসফুসে ওই অংশের ঘাটা শুকায় হয়তো ভালো হয়ে যাবে, বাট ওই অংশটুকু আর জীবনেও কাজ করবে না, ওই অংশটুকু স্পেসিফিক কাজ করবে না। এবং রোগী যে কদিন ভালো বেঁচে আছে, ভালো থাকবে, নিঃশ্বাস নিতে পারবে, তাকে আলাদা করে কিছু করা লাগবে না, ভেন্টিলেটর দেওয়া লাগবে না। ওই ফুসফুসটা ড্যামেজ হয়ে গেলে ওইটুককে রিকভার করে নেবে, কিন্তু ওইটুক নতুন করে আর তৈরি হবে না, ওই সেলগুলো ধ্বংস হয়ে গেছে, আর কিছু করার নেই। কথা বলছেন? তাহলে তার তো 80% সুস্থ হলো, আর বাকি 20% তো ইম্পসিবল, হবে না। স্যার এরকম কি কোনো লজিক্যাল মানে চিন্তা আসার কোনো সুযোগ আছে কিনা, যে আমি যেমন আমার কাছে মাঝে মাঝে একটু চিন্তা করে মনে হয়েছে যে ওই ওষুধগুলা এখন যদি প্রুভিং এর যদি অপশনটা থাকতো। প্রুভিং হ্যাঁ এর করে কোনো লাভ নাই, কারণ আপনি যখন প্রুভিং কিভাবে হয় সেটা বুঝবেন, তখন এই প্রশ্ন আপনার এমনি চলে যাবে, এটা তো বড় সাবজেক্ট। কথা বুঝছেন? জি প্রুভিং কিভাবে হয় এটা যখন বুঝবেন তখন এই প্রশ্নটা চলে যাবে, তার এই জন্য আমি সংক্ষেপে বললাম যে প্রুভিং এ যদি প্রবলেম হতো তাহলে 200 বছরে একটা না একটা ওষুধ বাজেয়াপ্ত হয়ে যেত, যে এই ওষুধটা আর কাজ করে না। হ্যাঁ, একটা ক্ষেত্রে আপনি প্রুভিং করতে পারেন, প্রুভিং আবার রিট্রায়াল দিতে পারেন, সেটা কি, যে এই ওষুধের বর্তমান যুগে আসার পরে আরো নতুন কি ক্ষমতা আছে আমরা জানি না, নতুন নতুন বহুত রোগ তৈরি হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আর কি কাজ করে। কথা বুঝছেন? কিন্তু ওই ওষুধের গুণাগুণ একদম 200 বছরে এই অ্যাকোনাইট যেভাবে কাজ করতো এখনো ঠিক একই ভাবে কাজ করে।
তা না হলে হোমিওপ্যাথি একদিন কবে ধ্বংস হয়ে যেত। এটাই হচ্ছে হোমিওপ্যাথির সবচেয়ে বড় বিষয়, যে 200 বছরে একটা ওষুধও বাজেয়াপ্ত হয়নি। আগামী 10 বছর পরে অ্যান্টিবায়োটিক বাজেয়াপ্ত হয়ে গেছে, বহু অ্যালোপ্যাথি ওষুধ বাজেয়াপ্ত হয়ে গেছে, হাজার হাজার, কিন্তু হোমিওপ্যাথিতে একটা ওষুধও বাজেয়াপ্ত হয়নি। ঠিক আছে, এই যে প্রুভিং এর কারণে, কারণ ও তো পশু পাখির উপর প্রুভিং করে না, প্রুভিং করছে মানুষের উপরে। মানুষ তো তার বলে দিচ্ছে যে আমার এটা এটা ঘটতেছে। আচ্ছা, রিজিয়া সুলতানা মিলি, আপনি হাত তুলেছিলেন। আমি আজকে আর কোনো প্রশ্ন নেব না, এটাই শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাসটার রেকর্ড ক্লাস কিভাবে পাবো আবার? আপনার কথা বোঝা যাচ্ছে না। বলছি স্যার, আমাদের এই ক্লাসটার রেকর্ড ক্লাস কিভাবে পাবো? হ্যাঁ, এটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে আর ফেসবুকে দেওয়া হবে, লিংক দিয়ে দেবো, আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। যাই হোক, মোটামুটি আজকে 1 ঘন্টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের প্রশ্নের কারণে আমি আপনাদের প্রশ্নগুলোকে প্রশ্রয় দিচ্ছি কেন জানেন? প্রশ্রয় দিচ্ছি এই জন্য, আপনারা নতুন আসছেন, আপনাদের অনেক কৌতূহল থাকবে। ঠিক আছে, এই কৌতূহল গুলোকে যদি আমি প্রথমেই অ্যাকসেপ্ট না করি, আপনি হয়তো হতাশ হতে পারেন। কথা বুঝছেন? এই জন্য আহ এই জন্য 1.5 ঘন্টা ক্লাস নেওয়া কিন্তু টাফ। 1.5 ঘন্টা কথা বলা কিন্তু টাফ। স্কুলের ক্লাসও 45 মিনিট হয়, স্কুল কলেজের ক্লাস গুলো 45 মিনিট হয়, বুঝছেন না? তারপরে আমি এগুলো মেনে নিচ্ছি এই কারণে যে আপনারা যেন উৎসাহিত হন, হোমিওপ্যাথির জন্য নিবেদিত হন, বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আপনাদের কিউরিওসিটি, আপনারা অনেক প্রশ্ন নিয়ে আসছেন, অনেক কৌতূহল নিয়ে আসছেন, অনেক কিছু শুনতেছেন, আমরা বলতেছি, আবার বাইরের অনেকের কাছে অনেক কিছু শুনছেন, তার সাথে মেলে না, আপনাদের কৌতূহল আরো বাড়বে। ঠিক আছে, অনেক ইয়ে হবে, হ্যাঁ, প্রশ্ন তৈরি হবে। আমরা তো চাচ্ছি যে আমাদের ক্লাসের দ্বারা আপনাদের ভিতরে প্রশ্ন তৈরি হোক। তো এই প্রশ্নগুলো আপনারা সাধারণত 2 ভাবে প্রশ্ন করবেন। নাম্বার 1, ক্লাসে যখন আমি যে টপিকের উপরে থাকবো, তখন টপিকের বাইরে কোনো প্রশ্ন করবেন না। এটাই হচ্ছে শৃঙ্খলা। আমি যে সূত্রটা পড়াবো, যেটা জিজ্ঞাসা করবো, আগে সেটার উপরে প্রশ্নগুলো করবেন। আর দ্বিতীয়বার আবার আপনার প্রশ্নগুলো করবেন শেষের দিকে, যখন ক্লাসের মূল টপিক, মূল আলোচনা শেষ। তারপরে এবার আপনাদের খুচরা প্রশ্নগুলা, যেটা কিউসিটি আছে, সেগুলো করেন, যেটা দেওয়া সম্ভব। আমিও যে সব কিছু জানি ব্যাপারটা তো তা না। হোমিওপ্যাথিতে প্রত্যেকেই ছাত্র। বিরল গাছের বয়স 97 বছর, যাকে বর্তমান যুগে হ্যানিম্যান বলা হয়। ওনার বয়স 94 বছর, সরি। যাকে বর্তমান যুগের হ্যানিম্যান বলা হয়, উনিও বলেন যে আমিও এখনো হোমিওপ্যাথির ছাত্র। কথা বুঝছেন? আমি কে? আমি তো নগণ্য, বুঝছেন না? আমি যে সবকিছু জানি ব্যাপারটা তা না, কিন্তু যেটা জানি না সেটা আমি আপনাকে বানায় বলবো না, আমার এই বিশ্বাসটা আছে। যেটা জানি না আমি বলবো যে এই ব্যাপারে আমাকে আরেকটু স্টাডি করতে হবে। আমি জানি না এটা বলা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, তাহলে দুনিয়া তার জন্য উন্মুক্ত, জানার দরজাটা খোলা থাকে। আর আমি জানি বললে তার জানার দরজাটা বন্ধ হয়ে যায়, সে আস্তে আস্তে মূর্খে পরিণত হয়। কথা বুঝছেন? এই জন্য আমি খুব কম জানি। ঠিক আছে, সেখান থেকে আপনাদের যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবাই অনেকক্ষণ ছিলেন, ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং সুন্দর একটা, আপনাদের প্রত্যেকের প্রশ্ন খুব ভালো ছিল, কিন্তু প্রশ্নগুলো আপনারা শেষে করবেন। আগে আমরা ক্লাসটা করে নেবো, মূল কাজটাকে সেরে নেবো, বুঝছেন না? কারণ অনেকে বিভিন্ন প্রফেশনে থাকেন, অনেকে হয়তো সারাদিন খাটাখাটি করে আসছেন, তার ভালোবাসার কারণে ক্লাসের মধ্যে ঢুকছেন। এই জন্য আমরা ক্লাসটা আগে সেরে নিব। সেরে নিলে তারপরে একটু নাই লেন্দি করলাম, 2-4 জনের কথাবার্তা উত্তর দিলাম, সেটাকে গায়ে বাঁধে না, কিন্তু অনেকের জন্য কষ্ট হয়ে যেতে পারে, বুঝছেন না? তো আমরা শুধু শুধু একজন আরেকজনের কষ্টের কারণ কেন হবো? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে যদি একটু কাইন্ডলি বলতেন। শুক্রবারে রুটিন দেওয়া হয়েছে, এবং আপনাদের গ্রুপও আলাদা করে ফেলছে। রুটিনটা ডাউনলোড করে দেখেন, গ্রুপে দেওয়া আছে, দেখেন। আপনাদের 2 দিন ক্লাস হবে, শুক্রবার আর সোমবার। ঠিক আছে।
জি স্যার, থ্যাংক আপাতত 2 দিন, তারপরে এই যে বিএসএস পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাক, এরপরে আমরা হয়তো 2 দিনের জায়গায় 1 দিন বাড়াইতে পারি, আস্তে আস্তে ইয়ে করবো, সাবজেক্ট তো বাড়াবো। এখন তো অর্গানন করতেছি, অর্গাননে মোটামুটি আমার বেসিক 4টা সূত্র খুব জরুরি ছিল, আরো একটা দরকার পড়া 5 নাম্বারটা, ঠিক আছে। অর্গাননটা পড়া হয়ে গেলে আমরা এরপরে একদিন একটা ওষুধ পড়বো ম্যাটেরিয়ামেডিক্যাল। কারণ এই ধারণাগুলো না থাকলে আপনাদের ম্যাটেরিয়ামেডিক্যাল মধ্যে ঢুকালে বিপদে পড়বেন, ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকেন, শুভরাত্রি সবাইকে, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। আর আল্লাহ আগামী দিন আপনাদের সাথে আর একটা সুন্দর মুহূর্ত কাটাবো এই প্রত্যাশা করছি। শুভকামনা রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ধন্যবাদ স্যার। জি, আল্লাহ হাফেজ। তো আরেকটা বিষয় একটু বলে রাখি, আমি একটা পেজ খুলছি আমাদের এই ইয়ের জন্য, ডিএসএমএস কোচিং এর জন্য। এই পেজটাতে আপনারা একটু ফলো দিয়ে রাখবেন, ওখানে ভিডিও গুলো পাবলিশ করবো। হ্যাঁ, জি স্যার, লিংক লিঙ্ক গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখেন, আবার দিয়ে দিব আর একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।